ওইটাই কেউ একজন দেখছে, নোটিস করছে। নোটিস করার পরে আমার সংগঠনের একজনকে বলতেছে যে তোমাদের সাথে একটা মেয়ে আছে না, আমার তোর হাতে বের হয়, কত টাকা নেয় একটু জিজ্ঞেস করে তো। ওটা শোনার পরে অনেক কান্না পাইছে, অনেক অনেক, যে আমি আমার লাইফে তো এরকম কাজ করি নাই। একটা ভালো কাজের নামছি, ভালো কাজে এত রাত্রে আমি তো ব্লাড নিয়ে বের হয়েছি, কিন্তু আমার এই টেকটাও দিচ্ছে মানুষ যে আমি কত টাকা নেই। ভেরি ব্যাড। এই জন্যই আমাদের ধর্মীয়ভাবেও কিন্তু এগুলো নিষিদ্ধ, চরম পর্যায়ে নিষিদ্ধ। কোনো একটা মানুষকে দেখে, এটা হয়তো সায়েন্টিফিক্যালি একটা জিনিস আছে আমাদের ব্রেনের মধ্যে, বিকজ ইনটিউস বলে একটা ব্যাপার আছে, ইনটিউস অথবা অ্যাজিউম, যে আমাদের 99% সময় আমরা একটা নেগেটিভ অ্যাজিউম করি, এবং এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা মানুষের জন্য খুবই 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 মানে দুঃখজনক। হ্যাঁ, এটা করবেন না প্লিজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আমার সঙ্গে কে রয়েছেন, তাকে আপনারা ফেসবুকে অনেকেই চিনবেন, এবং তার একটা কি বলা যেতে পারে, তার লুকস একটা অনেক বড় ফ্যাক্ট। তো তার একটা ব্র্যান্ডিং লুকস আছে, সেটা হলো সে অলওয়েজ স্মাইলি, খুব হাসি খুশি থাকতে পছন্দ করে, এবং নট অনলি দ্যাট, এবং সে খুব সুন্দর করে হাসে। তো তার একটা নাম আছে, এবং আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশে যেহেতু আমাদের অনুষ্ঠানে আমরা নিয়ম হচ্ছে যে তার কাছ থেকেই নামটা জানা, তার মুখেই, তো আমি তার মুখ থেকেই নামটা জিজ্ঞেস করবো। প্রথমে নামটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে সঞ্জনা শিরিন। সঞ্জনা শিরিন। সঞ্জু কি ফেসবুকে ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, সঞ্জু বলে সম্বোধন করতে পারি। ওকে ফাইন। আপনি এসেছেন হবিগঞ্জ থেকে? আমি আসছি মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার জব থেকে? প্লেস মৌলভীবাজার। আচ্ছা, কিন্তু আপনি থাকেন হচ্ছে হবিগঞ্জে, মানে আপনার হ্যাঁ, আদি বাড়ি বাড়ি হচ্ছে হবিগঞ্জ, মানে বৃহত্তর সিলেট আমরা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। ওকে। আমরা হচ্ছি 6 বোন 2 ভাই। 6 বোন 2 ভাই। আচ্ছা। আর আমার বাবা মা হচ্ছে পড়াশোনা করেন নাই, মোটেও করেন নাই। আচ্ছা। আর বাবা হচ্ছে ছোটবেলার থেকে উনি হচ্ছে পৃথিবীতে শুধু উনারে পৃথিবীতে আনা হয়েছে, মানে কোনো মানে কাজটা শিখিয়ে দেওয়া কিংবা একটা রাস্তা ধরে দেওয়া, এরকম কোনো আমার বাবা করে নাই। আমার বাবা নিজ থেকেই মানে এখন পর্যন্ত যে স্টেবলিশড হয়েছে সেটা নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে। মানে কৃষিকাজ করতো বা নাকি অন্য কোনো কাজ? কৃষিকাজও করতো, তারপর টুকটাক চা বিক্রি, বিভিন্ন কাজ করতে করতে এখন একটা মুদিমালের দোকান হয়েছে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি একেবারে নিম্নবিত্ত পরিবারে আপনার জন্ম। হ্যাঁ, ওকে। আমি হচ্ছে ছোটবেলা থেকে অনেক রাগী, কিন্তু আপনাকে দেখে সেটা মনে হয় না। প্রচুর বদমেজাজি, আমি হুট করেই রাগ করে ফেলি। আচ্ছা। আমার মনে আছে আমি ক্লাস তখন 4-এ পড়ি। 4-এর টিফিন আওয়ারে আমরা টিফিন আওয়ার দিলে অন্য একটা ক্লাসে গিয়ে আমরা শিফট হইতাম। আচ্ছা। তো একটা দাদা টিফিন আওয়ারের আগে আইসা বলতেছে, নাতিন কি করস, খাইছস কিছু, এমনি জানলা দিয়ে মজা করলো যাওয়ার সময়। তো ক্লাসমেট আরেকটা বলতেছে যে তোমার নাতিন, তাহলে তো আমারও নাতিন। তো সে ছেলেটা হচ্ছে অনেক লম্বা। তো টিফিন আওয়ার হয়ে গেছে, আমি দৌড়ে ওই ক্লাসে যাব, ফার্স্ট বেঞ্চে আগে ধরতে হবে, ফার্স্ট বেঞ্চে বসবো, এরকম একটা ফিলিংস থাকতো সবসময়। তো ওই ছেলেটা আমার আটকায় ফেলছে যে নাতিন কিছু খাবা, সে এমনি ঝুঁকে বলতেছে। আর আমার কলমের হচ্ছে মানে মুখ ছিল কিনা আমি মানে মাথায় নেই, আমি টাস করে বসাই দিছি গালে বসাই দিছি। খুব রাগ লাগছিল, ওর একটু মাংস বের হয়ে যায়, রক্ত উঠতেছে। তারপর ওই যে রুমে আমরা শিফট হয়েছি, ওই রুমে শুধু আমি আর ম্যাডাম আর 2টা জালি বেদ, 2 হাতে ভেবে চাপাই রাখছি, আর ম্যাডাম ইচ্ছে মতো বাড়ি দিতেছে। কিন্তু আমার লাইফে আমি কোনোদিন পড়াশোনার জন্য মার খাই নাই, এটার জন্য খাইলেন? এটার জন্য খাইছি। তারপর হচ্ছে ওই ছেলেটা আবার বাড়িতে বিছান নিয়ে গেছে। বিছান নিয়ে যাওয়ার পরে আম্মা একটু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলছে আর কি। কিন্তু আমার দাদি বলতেছে আমি হচ্ছে মাছের মাথা খাই, বেশি মাথা খাইতে খুব পছন্দ করতাম। দাদি বলতেছে হয়েছিলাম না তোর মেয়ের মাছের মাথা খাওয়াইতে, দেখছিস তোর মা কিরকম হয়েছে তোর মেয়ে। মানে মেয়েদের মাছের মাথা খাওয়াইলে মেয়েদের মাথা এরকম গরম হয়ে যাবে, এরকম একটা ধারণা ছিল। ওকে। তারপর হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমার বড় বোনটা শুধু একটু পড়াশোনাতে একটু উইক ছিল, আর আমরা সব বউ আই বোনগুলাই খুব ট্যালেন্ট। আমাদের কোনোদিন পড়তে বসো এটা বলতে হয় না বাবা মার, সব নিজেরাই। আমরা এটা বুঝেছি যে আমাদের পড়তে হবে, নিজের পায়ের মাটি শক্ত করতে হবে। যেহেতু আমাদের বাবা মা শিক্ষিত না, আমাদের এই রাস্তা গেলে ভালো হবে, ওই রাস্তা গেলে খারাপ হবে, এই ওইটা বলার মতো কেউ নাই। আমি হচ্ছে ক্লাস 6-এ ওঠার পরে 10 পর্যন্ত আমি নতুন কোনো ড্রেস পাই নাই। ড্রেস পাননি মানে? আমি কেন পাননি, মানে আপনার বাবার সামর্থ্য ছিল না? আমার
আমাদের পড়াশোনার কোনো আগ্রহ ছিল না ওদের, মানে ফ্যামিলিগত কোনো আগ্রহ নাই আচ্ছা যে তুই পড়তে হবে, তুই এটা করতে হবে এরকম। আমার বড় বোনের যে ড্রেসটা ছিল, আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে 2টা ড্রেস ইউজ করছিলাম, হ্যাঁ 2টা ড্রেসে আমি 5 বছর কাটাইছি। আমার ড্রেসের এইটুকু চিড়ে গেছিল, এই ড্রেস দিয়ে আমি কাটাইছি। আমি তখন উপবৃত্ত পাইতাম, উপবৃত্তির টাকা দিয়ে ড্রেস বানাইছিলাম। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে 6 যখন ভর্তি হই তখন আমার বড় বোন তো হচ্ছে তখন 8 পড়তো, আমি 6 ভর্তি হয়েছি, ও 8 পড়তো। ওর যে পুরান ড্রেসটা, ওই ড্রেসটার অর্ধেক ইয়ে করে তারপর নতুন হাফ গজ কাপড় উপরে ইয়ে করে ড্রেস বানাই দিচ্ছিল। তারপরে পুরনো রানিং বেল, মানে আমি নিউ কোনো ড্রেস পাই নাই, নিউ যে পুরো টোটাল একটা ড্রেস, এই ড্রেসটা পাই নাই আমি। তো সায়েন্স নিলাম, সায়েন্স নিলে তো টাকা লাগবে, প্রাইভেট পড়তে হবে। তো বললাম আচ্ছা দেখা যাবে না, এভাবে বলছে। কিন্তু দেখা গেছে যে আমি প্রাইভেট পড়তে হলে 1 মাস পড়ছি আর 2 মাস পড়তে পারি নাই, টাকার সমস্যাটা হইতোই যে। আর তারপর আমরা ভাইরে আমরা প্রচুর ভয় পাইতাম, আমরা সব ভাই বোনগুলি প্রচুর ভয় পাই। ইভেন্ট স্টিল আমার বাবা মা ভয় পায় ভাইরে, হ্যাঁ বড় ভাইরে, সে খুব রাগী। তো আমরা ভয় পেতাম। তো একটু একটু মানে কাতো গলায় মারা বলতাম যে আমার বলো না প্রাইভেট টাকাটা লাগবে, আমার বলতো আমি পারবো না তুই বল, আমার মাও ভয় পেতো। তো আমি আস্তে আস্তে বলতাম, তো দেখা যেত সাথে সাথে টাকাটা পাইতাম না, 4-5 দিন পর এরকম টাকাটা পাইতাম। তো এরকম আসলে মেন্টালি হয়ে গেছিলাম যে এরকম খুঁজে খুঁজে টাকা বারবার নিতে আসলে হয়। আর সময় মতো টিচারের তো ফিটা আমি করতে পারতেছি না, সাবমিট করতে পারতেছি না। অনেক সময় দেখা যায় তো স্যারকে মানে ফোন করে বলতাম, স্যার আমি এই মাসটা পড়বো না, পরের মাসটা পড়বো, এরকমভাবে পড়ছি। আর আমার নানার ফ্যামিলির সবাই কি করতো, এই তোর মেয়ের বিয়ে দিয়ে দিস না, আর পরে কি করবি, বিয়ে দিয়ে দে, এগুলো যারা আসস করেন খাওয়াইতেছ, এরকম সবসময় বলতো। ও বলে অনেক মজা করে বা সাউন্ডিং নাইস, বাট ওরা মজা করে না, এরকমই বলতো। এক্স্যাক্টলি, আমি অনেক সময় ওদের কাছে আসতাম, সামনে ওরা ঘরে আসলে, বেড়াইতে আসলে আমি ওদের সামনে যেতাম না, দেখলি তুই এর বিয়ে দিস না কেন, এর রেখে দিস কেন, আর কত পারবি, এরকম বলতো। তো এসএসসি পাস করলাম, এখন ইন্টারে ভর্তি হবো, ইন্টারে পড়ানো যাবে না। কেন পড়ানো যাবে না, টাকা নাই। পরে অনেক কান্নাকাটি পড়ার পরে তো ভর্তি করলো। তো ইন্টার পরীক্ষার সময় আমি একটা লিফলেট পাইছি যে ম্যাথসে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সটা। তো ওইটা দেখে আমি মানে ভিতরে ভিতরে একটা স্বপ্ন করলাম যে আমি যদি কোর্সটা করি। আর ওইখানে কোর্স লেখা ছিল যে কোর্স করার পরে 20,000 টাকা স্যালারি। ও তো আমি বললাম যে এই কোর্সটা করার পরে তুমি স্যালারি চাকরিটা পেয়ে যাবো। আর ওই ম্যাথসের কিন্তু সরকারিভাবে পরীক্ষা হয়, সরকারি ম্যাথস আছে, সরকারিভাবে পড়াশোনা করা যায়। তো এই আমি যে লিফলেটটা পেয়েছি বেসরকারি, তো এত টাকা কই পাবো। তো বাড়িতে বললাম, রাজি না। তো ভাই সাহেব বলতে, আমার বড় ভাই বলতেছে, আচ্ছা ঠিক আছে ম্যাথসে পড়তে দরকার নাই, তোরা আমরা মেডিকেলে পড়াবো, MBBS বানাবো। আচ্ছা ঠিক আছে MBBS বানাবো। তো 7-8 দিন গ্যাপ, কোনো কথা বলে না। তো আমার আম্মা বলতেছে, তুই যে কইলে MBBS পড়াইবে, এখন তো আর কোনো কথা কইতেছিস না। তো বলতেছে, না না এখন তো 20-25 লাখ টাকা লাগে, টাকা আমরা কই পাইবি, টাকা হইতো না MBBS পড়া বাদ, এমনি কলেজে পড়ুক, মানে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ুক। কিন্তু আমার মাথার ভিতরে ঢুকে গেছে এটা পড়বো। বাইসা রাজি না। আর হচ্ছে আমি ইন্টার পরীক্ষার আগে আমার একটা আত্মীয়র বাসায় ছিলাম, 1 মাস ছিলাম। তো ওই আত্মীয়টা হচ্ছে আমার একটা ফোনে, আমরা মেয়ে মানুষ অনেকেই ডিস্টার্ব করবে, স্বাভাবিক, ডিস্টার্ব ছেলেরা আননোন নাম্বার পেলে ওই ডিস্টার্ব করবেই। তো একটা নাম্বারে ডিস্টার্ব করছিল। তো আমার ওই আত্মীয়রে ফোন দিয়ে কথা বলাইছিলাম যে তুমি একটু বলে দাও না আমার ডিস্টার্ব না করতে। তো উনি ফোনে কথা বলা শুরু করছে যে মৌলভীবাজার অমুক জায়গা ছিলাম, আমরাও তো ছিলাম, এরকম গল্প লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে তো উনি ওই জিনিসটাই আমার ভাইয়ের মাথায় ঢুকে দিছে, তোর বোনের রিলেশন আছে মৌলভীবাজার পড়াইলে তোর বোন ভাইকে যাইব, তোর মৌলভীবাজার পড়াইস না, ভর্তি করাইস না। তারপর হচ্ছে আমার ভাই তো পড়াশোনা বেশি করে নাই। তো আমার কাজিন ছোটো, আমার ভাইয়ের বয়সে ছোটো, কিন্তু আমার কাজিনের কাছে পরামর্শ নিত যে হে তো এটা চাইতেছে, এটাও করতাম নি, হে তো এটা চাইতেছে, এটা করতাম নি। তো তার কাছে পারমিশন নিত, কারণ সে এডুকেটেড। সো সে বলতেছে না না ওই ম্যাথসে পড়ানোর দরকার নাই। সে এটাও বলে নাই কিন্তু ম্যাথসে ভর্তি করো না, নার্সিংয়ে ভর্তি করো, নার্সিং একটা আছে, এটাও বলে নাই সে। তো তারে আমার খুব জেদ লাগলো। তারে আমি বললাম যে আমি পড়বো, পড়ে আমি তোমার দেখাবো, তুমি আমার শত্রু না, কিন্তু তুমি আমার একটা ভালো মানে পথ দেখাইছো না। আমার ভাই সাহেবটা কইতে পারতাই, তুমি জুনিয়র, তারপরে তোমার পরামর্শ কিতার লেগে নেয়, পরামর্শ নেয় যাতে তুমি একটু ভালো পরামর্শ, কিন্তু তুমি ভালো পরামর্শ দিছো না, তুমি আমার যাতে না পড়ায় এটা হয়ে দিছো। আচ্ছা ঠিক আছে আমি পড়মু, ফিরে তোমার দেখামু। গ্রেট। কিন্তু ভাই সাহেব ভর্তি করবে না, এখন মৌলভীবাজার ভর্তি করবে না। ওই যে মাথায় ঢুকে গেছে, তার রিলেশন আছে, সে ভাইকে যাবে মৌলভীবাজার ভর্তি করাইলে।
তো এরকম প্রায় 10-12 দিন ওইরকম ওইদিকে তোর মানে ভর্তির অ্যাডমিশন টাইম চলে যেতেছে, আমি খুব কান্নাকাটি করতেছি কীভাবে কী করবো কি, মানে ভর্তি করাবেই না। তো একবেলা খাইলে আরেক বেলা খাইতাম না, কাল শুধু মাথায় এটাই ভিতরে কাজ করতেছে, আমি ভর্তি হবো আমি ভর্তি হবো, আমার ভিতরে ঢুকে গেছে ভর্তি করাবে না। তারপরে হচ্ছে ওই এর ভিতরে আবার ইন্টার পরীক্ষার 5 দিন আগে আবার কি করছে, আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার বাবা। ওকে। তাও বিয়ের প্রস্তাব আনছে বলতে একটা কাগজ, ওই কাগজে লেখা যে ছেলে কি পাস, ভাই বোন কয়জন, গ্রাম, এগুলা লেখা একটা কাগজ। আমার মা তো পড়াশোনা জানে না, তো আমার মার কাছে দিচ্ছে, আমার মা গ্লাসের চিপার মধ্যে রাখছে। তো বিকেল আমার বাবা বলতেছে যে এই কাগজটা দাও, তো আমার মা বলছে এইটা কাগজ রাখছি, এটা নিয়ে আসতো, আইনা দেখি ওইখানে লেখা। তো আমার বারে দিছি, বলতেছে আব্বা এটা কি, না কিছু না। তো আমি তো এগুলার সব আইডেন্টি নিয়ে নিছি, নিয়ে আমার কাজে আমার একটা খালাতো ভাই আছে, ওরা ফোন করে বললাম যে এটা নিয়ে। তো ওই দেখা গেছে ওই লোকটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার, প্রধান শিক্ষক, তার বয়স হচ্ছে 35, আমার বয়স তখন 35, সে বই পাচ্ছে না। তো আমার বাবা ওইখানে বিয়ে ঠিক করতেছে আমার। আমি কান্না করতে শেষ। আমার বাবা বলতেছে কান্না করছ কেন, তাহলে আমার পরীক্ষার সামনে, আজকে তো তোমরা শিক্ষিত হইতে, তোমরা আমার পরীক্ষার সামনে আমার বিয়ে ঠিক করতে না। তাই বলতেছে আমি তো জানি না তোর বিয়ে ঠিক, বলতেছি যে আপা এরকম বিয়ের প্রস্তাব আনছে। তারপর কান্নাকাটি করতে আমার একটা দাদা আছে প্রতিবেশী, উনি হচ্ছে পুলিশ ছিল। তা উনি আসার পরে তা বলে উনার আমি কান্নাকাটি দিই কি, আমার বাবা উনার মাধ্যমে আমার কথা বলাইছে যে তুই কী করতে চাস, আমি বললাম আমি পড়বো। তো বলেছে এই তোর মেয়ে পড়তে চাই, তুই তো এখন বিয়ে দিতে পারতে না, কিন্তু ভর্তি করবে না মৌলভীবাজার। এখন ওই রকমই একবেলা খাইলে আরেক বেলা খাই না, কান্নাকাটি করি, হাবিজাবি করি, মানে কথা শুনি না, কাজ করতে চাই না, শুধু টেনশন, শুধু কান্নাকাটি করতেছি। তো ভর্তি করবে না। একদিন খুব জিদ লাগলো ভিতরে যে ভর্তি করাবি না। সে বলতেছে যে তুমি কলেজেই পড়ো, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ো, তুমি মাস্টার হবা। আমি কি করছি, ওই যে আমাদের নতুন ঘরে তো টিনের দরজা ছিল, তো আমি ওই ঘরে গিয়া সুইসাইড অ্যাটেম্প নিয়ে নিছি। মানে যার বাঁচবই না, আমি পড়তে চাইতেছি, তোমরা আমার পড়াইতে না। আমি আমার বাবার এটাও বলছি যে বাবা তুমি ওই ক্যাটটা আমার বিক্রি করে দাও, একটা দানের জমি আছে আমাদের, এটা বিক্রি করে দাও, আমি পাশ করে তোমার কিনে দিব। তো বলতেছে তুই তো 4-এ তোর জামারে টাকা দিবি, আমার ছেলের তো দিতি না। আমাদের গড়ে হচ্ছে ছেলের বেশি প্রাধান্য, মেয়েদের অতটা প্রাধান্য নাই। তো ওইটা শোনার পরে আমি কি করছি, টাকা যখন দিবাই না, পড়তে যখন দিবাই না, তখন মরে যাই। তো উন্না পেঁচাই দিছি। তারপর আমার বাবা হচ্ছে সাবুল দিয়ে টিনের দরজাটার কইরা হ্যাঁ ভাইঙ্গা ওই সিটকেটা করলে আমার বলছে আচ্ছা ঠিক আছে, তোর কিছু করার নামাই বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে তোর পড়াবো, ভর্তি করবো যা। ওরে বাবা। পরের দিন মৌলভীবাজার নিয়ে ভর্তি করাইছে ভালো কথা। এখন হচ্ছে মাসে টাকাটা, মানে বেতন 2,500 টাকা বেতন ছিল। ওইটা আপনার ম্যাথসে ভর্তি হলেন আপনি? আচ্ছা, এটা কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স, ট্রেনিং স্কুল আর কি। আচ্ছা, 4 বছরের কোর্স। আচ্ছা 3 বছর পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, আর 1 বছর হচ্ছে ইন্টার পাস করার পরে না এসএসসি পাস করার পরে? না, এটা এসএসসি পাস করে ঢোকা যায়, কিন্তু আমি ইন্টার পাস করে ঢুকছি। ওকে গ্রেট। তারপর ইন্টার পাস করে ঢুকছি। তারপর আমাদের গ্রামে হচ্ছে আমার আগে কোনো মেয়ে বের হয় নাই যে বাইরে পড়াশোনার মতো, মানে হবিগঞ্জে আসে নাই, জেলা শহরে আসে নাই, অন্য জেলায় কিংবা ভার্সিটিতে আমার গ্রামের কোনো মেয়ে যায় নাই। এতটা রিমোট এরিয়া না, কিন্তু হচ্ছে ওখানে কনজারভেটিভ এরিয়া। আচ্ছা, বেশি পড়া যাবে না এরকম। আমার তো আমার ভিতরে একটাই ছিল যে আমি আল্লাহ যেন আমার এমনভাবে রাখে যাতে হচ্ছে আমার পথ ধরে আরেকটা মেয়ে বের হয়, যে আল্লাহ যেন আমার রাখে, যাতে কেউ বলতে না পারে যে দেখ তোর মেয়ে আজকে বাইরে পাঠাইছিস, দেখি তোর মেয়ে এরকম একটা কুকুরতি করছে, আর কোনো মেয়ে করা যাবে না, বের হওয়া যাবে না, এরকম আমার দেখলে আমার মতোই কিন্তু অন্য মেয়েরগুলোরও বাধায় আটকায় রেখে দিবে। তো ভর্তি হওয়ার পরে দেখা গেছে 1 মাস, মানে টাকাটা হচ্ছে মান্থলি, মানে সাথে পাইতাম না, বয়ে ফোন দিতাম, ভাইয়া টাকা তো লাগবে। আর ওই সময় কিন্তু আমাকে 500 টাকা হাত খরচ দিত। আচ্ছা, হাত খরচ 500 টাকা দিত। আমি কিন্তু প্রথমে হোস্টেলে উঠছিলাম, কিন্তু হোস্টেলে উঠার পরে 14 দিন থাকার পরে হোস্টেলে তো ধরেন বিভিন্ন জায়গার মেয়েরা আসে, সবার মেন্টালিটি কিন্তু এক না। বেশিরভাগই হচ্ছে একজনের কথা আরেকজনের লাগা, এটা আমাদের মেয়েদের স্বভাবই। একজনের কথা আরেকজন লাগা, এরকম হইতে আমি পড়াশোনা করবো কোথায়? তারপরে পড়াশোনা ভাগ দিয়ে রান্নার চিন্তাটা বেশি করতে হয় আমার, এরকম। তারপর হোস্টেল থেকে 14 দিন থাকার পরে বের হয়ে গেছি। বের হওয়ার পরে একাই একটা বাসায় 8 মাস থাকছি। তারপরে বাড়িতে এভরিথিংস নিয়ে যেতাম বাড়ির থেকে, মানে সুদল, শুটকি, মাছ, তরকারি এভরিথিংস নিয়ে যেতাম, আর শুধু আর 500 টাকা দিত হাত খরচ।
ওই টাকা দিয়ে আমি হাইটে যেতাম ম্যাটসে, তারপরে ওই টাকা থেকে একটু একটু যা বাজার লাগে একটু একটু কোনো মতো চলতাম। আর একটা বাসায় ওরা হচ্ছে পুরো মাস কোনো মাছ খায় না, ওরা শুধু সবজি খায়, ঠিক আছে, সবজি খায়। আমার একটা রুম দিছে, ওরা সাবলেট দিল, তো ওদের কাছে আমি আসলে রান্নাবান্না আমার ভালো লাগে না, আমার শুধু পড়তে ইচ্ছে করতো, যে আমি পড়াশোনার টাইম যদি রান্নাবান্না এত টাইম দিয়ে দিতাম আমি পড়বো কীভাবে। তো কী করতাম, মানে একটা মাস থাকছিলাম শুধু শুধু সবজি খাওয়াইছে আর কিছু না। ওই বাসাটা পুরোটা বাসার মানে ইয়ে ছিল 4,000 টাকা ভাড়া, ওরা আমার কাছে দাবি করতেছে 4500 টাকা দিতে হবে, 1 মাসে টাকা খাওয়া। আমার মাথায় আকাশ ভেঙে বলছে যে আমি এত টাকা কোত্থেকে দিব। অনেক বেশি লাইভলি, ওর কথা বলার স্টাইলই এরকম, অ্যান্ড আই অ্যাকচুয়ালি এনজয় দিস। হ্যাঁ, অনেক হাসি খুশি অলওয়েজ। এবং ওর জীবনে যা করেছে, আপনার যদি বলতে কোনো সমস্যা না থাকে, রাইট নাও আপনার এজ কত? আমার 27। এই 27 বছরের জীবনে ও যা করেছে সেটা বাংলাদেশের অনেক ছেলে মেয়ের কাছে রোল মডেল হওয়ার মতো। ওর সাথে আমার ফার্স্ট দেখা হয় হচ্ছে মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল অনুষ্ঠানে। আপনাকে নিয়ে ফার্স্ট নিউজ এসছে পত্রিকাতে? হ্যাঁ। কোথায় এসছে, কোন পত্রিকাতে? প্রথম তো আসছিল মানে লোকাল পত্রিকায়, তারপর আসছে প্রথম আলোতে আসছে, এরপরে টেলিভিশনে অনেক ইন্টারভিউ দিয়েছে, এবং আজকেও ব্র্যান্ডিং বাংলাদেশে। এবং ব্র্যান্ডিং বাংলাদেশে ওকে আপনারা যতটুকু জানছেন, এটা আমি আমার কনফিডেন্টের জায়গা থেকে বলতে পারি, নিশ্চিতভাবেই বলতে পারি, এতটুকু ওকে নিয়ে এত ডিটেলে কেউ কাজ করে নাই, এবং এত বিস্তারিত কখনো কাউকে বলেছে বলে আমার মনেও হয় না। তো ঠিক আছে, তো 500 টাকার জন্য মাথায় আকাশ ভেঙে পড়েছে। 4500 টাকা। আচ্ছা, টাকা 4500 টাকা চাচ্ছে, এই 4500 টাকা দিলে তো আমার বাবা হচ্ছে 1 বছর যাওয়ার পরে বলতেছে এখনো সময় আছে, বাড়ি আয়, সব কিছু নিয়ে বাড়ি আয়, তুই এখানে এই অনার্স না ডিগ্রি কয় এটা পর মাস্টার হইবে, এত টাকা আমরা দেওয়ার পক্ষে আমাদের পক্ষে সম্ভব না, তো টাকাটা করতে দিব, খুব কঠিন ছিল করতে দিব। তো আমি চুপচাপ শুনতাম। তো 4500 টাকা মাথায় তারপর কি করছি, ওই বাসা চারা দিছি। আচ্ছা, কোনো মতে 2,500 টাকা দিয়ে বলছে আমার কাছে 8 টাকা দেওয়া সম্ভব না, আমার বাড়ি থেকে কোথেকে টাকা দিবে আমাকে, এই টাকা বললেই তো আমাকে পিটাবে, বলে এখানেও চলে আয়, এত টাকা দরকার দিতে পারবো না আমরা, চলে আয়। তারপর হচ্ছে আরেকটা বাসায় গেছি, ওইখানেও সমস্যা, ওইখানেও কি হচ্ছে, ওইখানেও সাবলেট ছিলাম, ওদের 2টা বাচ্চা ছিল। তো ওই লোকটাও আমাদের হবিগঞ্জেরই, ওইখানে টেলারের কাজ করতো। ওর বউ হচ্ছে সন্দেহপ্রবণ বেশি, ও হাজব্যান্ডটা হচ্ছে পরকিয়া করে, ঠিক আছে, কিন্তু আমি তো ছোট মানুষ, আমি পরকিয়ার কি বুঝি, কিন্তু আমার সাথে লাস্ট পর্যন্ত জড়াই দিল। তারপরে ওখানে কোনো মতো আমি 6 মাস কাটাইছিলাম। 6 মাস কাটাইছি, পরে আমি হচ্ছে ম্যাথসের পাশাপাশি ডিগ্রিও ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি বিএনসিসি করতাম। তো ডিগ্রি ভর্তি হওয়ার পরে আমি আর ওই আমার বিএনসিসি যে টিচারটা রৌফ স্যার, ওনাকে আমি বললাম যে স্যার এরকম এরকম সমস্যা হইতেছে। তো হচ্ছে আমার মহিলা কলেজের হোস্টেলে স্যারে বলতেই মহিলা কলেজে আমি সিট পাওয়া যাই, মহিলা কলেজে চলে আসি। তো হোস্টেলের লাইফটা হচ্ছে বিশাল এনজয়েবল একটা লাইফ। আমি হচ্ছে আমার রুমমেটগুলো সবাই খুব ভালো ছিল। আমি সকালে ঘুম থেকে উঠে আমার যে ম্যাথসের টিচার আক্তার স্যার, উনি সবসময় একটা কথা বলতো যে অ্যাপ্রনের পকেটে যদি বিস্কুট রাইকা সারাদিন হোস্টেলে থাকতে পারোস তাইলে তুই শিখতে পারবি, না হলে শিখতে পারবি না। এই জিনিসটা আমার মাথায় এখনও কাজ করে। তো আমি পরিশ্রম করা শুরু করলাম, টানা 9 মাস আমি সকাল বিকাল ডিউটি করছি। সকালে কোন হাসপাতালে? মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আচ্ছা, ওখানে আপনার রোলটা কি ছিল? আমাদের ইন্টার্নির যে এটা, কিন্তু আমাদের সেকেন্ড ইয়ার থেকেই আমাদের ওইখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিত। আচ্ছা, কাজ শেখার জন্য ডক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরা। আচ্ছা আচ্ছা, সকালে বুড়ে ধরেন ঘুম থেকে উঠেই বিস্কুট পকেটে নিয়ে হাইটে চলে যেতাম ম্যাথসে, হাইটে যেতাম। তখন আমার 500 টাকা দিত, 500 টাকা হাত খরচ দিত, হাইটে ম্যাথসে যেতাম। এই 500 টাকাতে সারা মাস হতো? হ্যাঁ, কিছু করার নাই, বেশি বললে তো দিবে না, আর ইয়ে করতে। আর ফোনের যে 20 টাকা করে দিত প্রতি মাসে, ধরেন 2-3 বার 20 টাকা করে দিত ফোনে। ওকে। আর ছোট একটা ফোন চালাতাম, তখন কিন্তু আপনার প্রোগ্রামটা শুনতাম, ডাউনলোড করে শুনতাম আপনার প্রোগ্রামগুলা 2013 রেডিওর অনুষ্ঠান। হ্যাঁ, ভালো লাগতো, অনেক কিছু শেখা যাইতো। ওকে, ইন্সপায়ারেবল। তো টানা 9 মাস আমি সকাল বিকাল ডিউটি করছি। সকালে উঠেই কিছু এখানে যে ভাতটা তরকারি দিত, সকালে নাস্তা দিত, আমি এগুলো খাইতাম না। আমি বিস্কুট রাখতাম, বিস্কুট পকেটে নিয়ে খাইতে চলে যেতাম ম্যাথসে ক্লাস করে। তারপর হসপিটালে যেতাম, ওইখানে সারাদিন ইয়ে করে, আর পারলে দুপুরে তারা আসতাম হোস্টেলে, এসে একটু ভাত খাই, আবার চলে যেতাম। আমাদের হোস্টেলের নিয়ম ছিল 5টার ভিতরে ঢুকতে হবে, কিন্তু আমি রাত্রে 9টা 10টা 11টা পর্যন্ত আমি হোস্পিটালে। আচ্ছা, প্রচুর কাজ করতে হবে। আমার ইমার্জেন্সিতে আমি টানা 9 মাসে ছিলাম।
আমার সকালে শুধু আমার রোস্টারে ডিউটি করতাম, আর পরেরটা আমার যখন যেখানে মন চায় আমি কাজ শেখার জন্য মানে ইয়ে করতাম। ওকে। হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে আমার কাজ শিখতে হবে। আমি যেহেতু আমি পড়াশোনায় ইয়ে করতে পারতেছি না, প্র্যাকটিক্যাল নলেজ আমার হ্যাঁ প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। এমনও হয়েছে যে আমার ক্লাসে যারা ফার্স্ট গার্ল ছিল, ফার্স্ট বয় ছিল, ওরা পরে আমার পিছনে ইয়ে করছে যে এটা শিখা এটা শিখা। ও মানে ওরা আপনার কাছ থেকে শিখতো। এরকম হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের কোর্সটা যখন শেষ, ইন্টার্নি শুরু হয়, তখন আমি টানা 2 মাস আমি নাইট ডিউটি করছি গাইনি ওয়ার্ডে শুধু। আচ্ছা। আমাদের যে কোর্সটা, এই কোর্সটা করার পরে তো আমি বুঝতেছি আমার বড়রা যারা আছে ওদেরই চাকরি হচ্ছে না, তো আমার হবে না। আচ্ছা। কিন্তু আমাকে এমন একটা কাজ শিখতে হবে যে কাজ দিয়ে, যে আমি ফ্যামিলি থেকে তো একটা ডিপেন্ড হয়ে বের হয়েছে যে আমার এই কোর্সটা করার পর চাকরি আছে, কিন্তু আমি মানে পড়াশোনা করার পর দেখতেছি যে আমার চাকরি হবে না, রাইট, নিয়োগ যেহেতু নাই। তো ফ্যামিলি তো এটা বোঝানো যাবে না, ফ্যামিলি যেহেতু মানে পড়াশোনা কম, ওরা বুঝবেও না, ওরা বলবে যে তুই তো বলছিলি চাকরি, পাশ করার পরে 20,000 টাকা চাকরি, পাশ করার পরে 20,000 টাকা চাকরি, কিন্তু চাকরি নাই। তো আমার মনে হলো যে আমি একটা কোনো কিছু মানে হইল না, আমি এমন একটা কাজ শিখি যে কাজ দিয়ে মানুষের উপকারও হবে, আবার আমার ইনকামটা হবে। তো টানা 2 মাস আমি নাইট ডিউটি করছি শুধু ডেলিভারি শেখার জন্য। এমনও হয়েছে যে রাত্রে সবাই ঘুমায় পড়তো, আমি মানে ঘুমাই বলতে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য শুইতো, সিস্টার ক্লিনার সবাই শুইতো একটু রেস্ট নেওয়ার জন্য, রুগীর টুকি নাই যেহেতু একটু রেস্ট নেওয়া, পুরো তো সজাগ থাকা যায় না। তো আমি একটা রুগী আসলে রুগী রিসিভ করতাম, তারপর খাতা কম্বল দিতাম, বেডশিট বেজে এভরিথিংস আমি করতাম, তারপর গেট খুলতাম, গেটের কাজটা আমি করতাম, সব কিছু আমি করার পরে করতাম। তো প্রথম অবস্থায় যখন মানে ডেলিভারি রুগী, অনেকগুলো রুগী থাকে, তো ডেলিভারি তাড়াতাড়ি লেবার রুমে নিয়ে ডেলিভারি করাইয়া এখন ওইগুলো পরিষ্কার করার দরকার, আমি আস্তে আস্তে দরজা খুলে বলতাম মাসি ও মাসি, তখন সিস্টার বলতো এই কী রে, বলছো না ডেলিভারি করছি তো এইগুলো পরিষ্কার করতে হবে। এখন এই মেয়ের এত সাহস, তুই একা ডেলিভারি করস, কোনো সমস্যা হলে তুই কী করবি? এমন একটা গেট আপ নিয়ে যাইতাম যে ওরা বুঝতো যে আমি আসলে বুঝি, আমি আসলে কিচ্ছু বুঝি না। গেট আপ নিয়ে যেত লুকাইয়া পিবি, মানে ওই যে পিবি যে এক্সামিনেশন, মানে আলটিমেটলি আপনাকে পেশেন্টরা যাতে ভ্যালু দেয়। ওকে, বাট হি ইজ আ ভেরি নাইস ওয়ান। হ্যাঁ, একটা গেট আপ নিয়ে যেতাম যাতে ওরা বুঝতে না পারে যে আমি পিচ্ছি একটা মানুষ, আমি কিছু জানি না, কিছু বুঝি না। আমি পিবি করতাম, কইরা আবার। পিবি কি জিনিস? পিবি হচ্ছে বাচ্চার প্রোগ্রেসটা হতে হলো, জরাই মুখ খুলছে কিনা, ডেলিভারির যে একটা প্রসেসটা, প্রোগ্রেস কতটুকু হইলো এটা আর কি। তো কইরা মানে একটু সাইলেন্ট থাকতাম, কাউকে বলতাম না, যখন কেউ নাই তখন করতাম। আর যখন ম্যাডাম আবার চেক করতো তখন মানে আমি চেক করে আইসা মানে মাপতাম, স্কেলে মাপতাম যে আমার কতটুকু হইলো, আমার তো আঙুল ছোটো ছোটো মাপতাম। আর ম্যাডামগুলো যখন করতো তখন ম্যাডামের সাথে মাপতাম যে ম্যাডামের কতটা হয়েছে আমার। ম্যাডাম মানে ডক্টর? হ্যাঁ, ডক্টর ম্যাডামরা। তো তখন মানে সাহস ভিতরে আসলো যে না, ম্যাডামের সাথে মিলছে, যেহেতু আমার হইতেছে। ওকে, এরকম আস্তে আস্তে শুরু করলাম। মানে উনি আপনাকে শেখাইতো না, ওনার শেখানোর দায়িত্ব না। হ্যাঁ, ওনারা তো অনেক বিজি, সিজার টিজার করতে হয়, অনেক কাজ ওনাদের, ওনারা তো আমরা শিখাবে না, ও ইয়ে করে। তারপর যথেষ্ট মানে জিজ্ঞেস করলে বলতো যে এটা জিজ্ঞেস করতাম, বলতো। আপনাদের ভূমিকাটা কি থাকতো তাহলে ওখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে? আমরা তো ইন্টার্নি করতাম, কাজ শেখার জন্য আমাদের দিত, দেখে দেখে চটচক পরে শেখো। হ্যাঁ, এরকম। না, কিন্তু আমি একটু ধারণা পরিষ্কার করার জন্য কয়েকটা কোশ্চেন করতে চাই। একটা যেটা হচ্ছে যে 3 বছরের বিদ্যা আপনারা নিচ্ছেন, এটার সাথে ডাক্তারি বিদ্যার পার্থক্যটা কি? ওনারা তো আমরা একটা যে কোনো একটা ডিজিজ আমরা হালকাভাবে জানি, ওনারা ডিপলি ভাবে জানি। ও আচ্ছা, তার মানে আপনি কখনোই ডাক্তারি করতে পারবেন না? ডাক্তারি মানে বঙ্গবন্ধু আমলে আমরা কিন্তু ডাক্তারই ছিলাম, কিন্তু এখন ডে বাই ডে এটা উঠে যাচ্ছে আর কি। তাহলে আপনাদের রোলটা কি হবে? রোলটা হচ্ছে আমরা আমাদের যে কারিকুলামটা, আমরা কিন্তু এভরিথিংসই করতে পারি, প্রাইভেট ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো, সেলাই টেলাই এভরিথিংসই আমরা করতে পারি। কথা হচ্ছে যারা বিএমডিসি রেজিস্ট্রেশন থাকবে তারা প্র্যাকটিস করতে হবে, তারা ডাক্তার লিখতে পারবে, কিন্তু আমরা ডাক্তার লিখতে পারতেছি না। আপনাদের ডিগ্রিটাকে কি বলে? ডিএমএফ। মানে কি হলো তাহলে ডিএমএফ এ? ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। ও, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। হ্যাঁ, এটাকে হচ্ছে ডিপ্লোমা হিসেবে নেয়। তার মানে ডাক্তার। আচ্ছা, ডিপ্লোমা ডাক্তার। আচ্ছা, আর হচ্ছে ওই যে স্বাস্থ্য কমপ্লেক্সে ওইখানে নিয়োগ আছে আমাদের। আচ্ছা আচ্ছা, জেলা সদরে নাই। আচ্ছা, মানে আপনাদের দ্বারা সব কাজই করানো সম্ভব না? না, আমরা তো লিমিটেড কিছু করতে পারবো না, লিমিট আছে আমাদের, লিমিটেড কিছু আমাদের দেওয়া আছে, আমরা কি কাজ করতে পারবো। মানে আপনি যে প্রেগন্যান্সি নিয়ে যে কাজগুলো করতেছেন এখন, এটা কি আপনাদের? না, নরমাল ডেলিভারি করার আমরা রাইট আছে। ওকে, ফাইন। তারপরে
তারপর হচ্ছে এমএ নিচের 2জন আপু ছিল। তো আমি আমরা মিনি সিজারটা যেটা বলে সেলাই, নর্মাল ডেলিভারির মধ্যে সেলাইটা, ওটা আমি শিখবো কীভাবে, আমার খুব আগ্রহ ওইটা শিখবো। তো আপুরে বলতাম, আপু একটু একটু আগে দিত, বলতাম ভিতরটা সেলাই দিয়ে দিই, তুই পরেরটা করিস, আমি আচ্ছা ঠিক আছে দেন। যে এমনি বলতেছে মনে হচ্ছে কাঁথা সেলাই করতেছে। দেখলো দেখলেই তো ভয় লাগার কথা, মানুষের ব্লাড। আমার ভয় লাগে না এখন, আর ভয় লাগে না এখন, ইজিলি হয়ে গেছে। তো আপুর কাছ থেকে আপুরে একটু ফার্ম টাম দিয়ে, তারপর ওনার সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো গুড রিলেশন করে সেলাইটা শেখা। আর ডেলিভারিটা হচ্ছে ফার্স্ট টাইম যখন ডেলিভারি করি, উনি দাঁড়ায় থাকতো, আর উনার একটু ফার্ম টাম দিয়ে আমার ডেলিভারি করতো, তুমি দাঁড়ায় থাকো, আমাদেরকে শেখাও। হ্যাঁ একটু কাজ শিখে প্লিজ, ওই নাইট ডিউটিতে। আর নাইট ডিউটিতে অনেক রুগী, তো আমরা কিছু করলে ওনাদের একটু হেল্প হয় নাইট ডিউটিতে। একটা নাইটে মনে আছে যে নাইট হচ্ছে ওই দিন কারেন্ট ছিল না, প্রচুর জোর বৃষ্টি। তো আমরা মোবাইলের লাইট জ্বালাইয়া 2টা ডেলিভারি করছি। তো আমার দেখা দেখি আমার 2টা ক্লাসমেট বলতেছে যে তুই এত কিছু পারস, আমরা পারি নাকি, তাহলে আজকে তো আমরা নাইট করবো তোর লাগে। আচ্ছা ঠিক আছে। তো তারা কি করছে, 12টা বাজতে শুয়ে পড়ছে, ডেলিভারি করবে, কাজ করবে কি, শুয়ে পড়ছে। তো হুট করে শুনছে ডেলিভারি করতেছি, তাড়াতাড়ি চলে আসছে যে তুই ডেলিভারি করাই ফেলছো, আচ্ছা ঠিক আছে প্লাসেন্টাটা আউট করতে দে, গর্ভফুলটা আউট করতে দে আমাদের। আমি আচ্ছা ঠিক আছে কর, গর্ভফুলটা আউট কর। গর্ভফুলটা আউট করছে, কিন্তু ভালোভাবে আউট করতে পারে নাই, মেবি ভিতরে তিল পরিমাণ থাকলেও কিন্তু ব্লিডিং হবে, পিপিএসটা হবে। তো আমরা তো ভাবলাম ক্লিয়ার হয়ে গেছে, তো আমরা বেডে দিয়ে, বাচ্চাটা একটু খারাপ ছিল, তো আমরা বললাম যে শিশু ওয়ার্ডে নিয়ে যাও। তো রুগীর সাথে একটা বৃদ্ধ মহিলা ছিল আর স্বামীটা ছিল, তারপর নিয়ে গেল। তো আমরা বললাম যে একটু আমরা ওষুধ খাওয়াবো, তো কিছু খাবারটা এনে দাও, রাত তখন 2টা, খাবারটা এনে দাও। তো খাবার এনে দিল, দিয়ে বলতেছে, আমি একটা নার্সিংয়ের মেয়ে ছিল স্টুডেন্ট, তো ওরা খাওয়াইতে গেছি, অন্ধকার, পুরা অন্ধকার, গিয়ে দেখি ওই যে বেডের মধ্যে রক্ত ঢেউ খেলতেছে, এত পরিমাণ ব্লিডিং হয়েছে, তাও মোবাইল লাইট জ্বালাল, কারেন্ট নাই। তো বলতেছি গিয়ে, এই তুমি আমরা ডাক দিলা না, এদেরকে আশেপাশের রুগীগুলো বলতেছে যে যাও গিয়ে বলো সিস্টারকে, ওরা বলতেছে না। তাড়াতাড়ি আমাদের বড় যে দিদি, ওনারা আনলাম, আইনা তাড়াতাড়ি ম্যানেজ করলাম, কিন্তু সে হাসি মুখ, তার কোনো ভিতর, তোমরা তো আমার নিজের বোনের মতো, আমার যে টানে আইসো দেখার লাগিয়া, আয় তো দেখি তুই আমার বাঁচাইছো, তোমরা নাহলে তো আইলা না নে, এরকম। পরের দিন আবার 2 ব্যাগ রক্ত ম্যানেজ করে ওই রুগীটা বাঁচাইছি। ওই দিনের জন্য মহিলাটা বাইচা গেছে। পরে হচ্ছে এরকম প্রথম বকা খাইতাম। আর ওই ডেলিভারির যে একটা নোট ছিল কাতা, ওইটার মধ্যে শিরিন 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 লেখা থাকতো, শুধু আমার না, বড় সিস্টারের বলতে, এই তোর নাম সবসময় কি গেলে আমাদের নামটা লিখিস না, ওইটাই আমাদের ধরবো, মেয়ের মেয়ে সব ডেলিভারি করে ফেলছে। ওকে। তো তারপর কোনো মধ্যে কোর্সটা শেষ হইলো। শেষ হওয়ার পরে এখন তো আমি বাড়ি যেতে পারবো না, বাড়ি গেলেই তো বলবে বিয়ে এখন তো কোর্স শেষ, বিয়ে করে ফেলো, তো ফাইনাল কোর্স করে ফেলো। তো মাথায় একটা টেনশন হলো, আমার একটা চাকরি দরকার। তো চাকরি তো হুট করে পাওয়া যাবে না, আর মৌলভীবাজার কোনো ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেয় না। ওকে। তো একটা ফ্রেন্ডকে অনেক রিকোয়েস্ট করার পর সে হচ্ছে মালিকের সাথে কথা বলে আমাকে ঢুকাই দিল। ওটা হচ্ছে 16 আগস্ট। 16 আগস্টকে দেখা হলাম, 17 আগস্টকে ডিউটি শুরু করছি আমি। কোথায় এটা? এটা হচ্ছে একটা ক্লিনিকে, মৌলভীবাজারের একটা ক্লিনিকে, 9,000 টাকা বেতন দিবে। আর তখন আমি একটা বাসা নিছি, বাসার ভাড়া হচ্ছে 2,500 টাকা, কিন্তু ফ্লোরে আমি থাকতাম, আমার কোনো জিনিসপত্র ছিল না, শুধু একটা বেড ছিল আর আমার বইটুই, কাপড় চোপড়, একটা দড়ি বাইদা কাপড় চোপড় রাখতাম, আর নিচে বইটুই, আর কোনো জিনিসপত্র না, শুধু একটা বেড ছিল, ফ্লোরের মধ্যে বেড করে থাকতাম। তো 9,000 টাকা ভালো একটা স্যালারি। তো বাড়িতে বলছি যে বাড়িতে তো বলতেছে 20,000 টাকার স্যালারি, বললে 20,000 টাকা না, 12,000 টাকা দিবে। এটা মিথ্যা কথা বললাম, কারণ আমার চাকরি করতে হবে। তো আচ্ছা ঠিক আছে চাকরি করো। আমার মনে হচ্ছে 17 আগস্ট থেকে ডিউটি করছি 31 আগস্ট পর্যন্ত কাজ করার পরে একদিন সন্ধ্যার দিকে ডিউটি করছি, এর ভিতরে আবার 7 দিন নাইটও করছি। আর ক্লিনিকে নাইটে কিন্তু অনেক কষ্ট, সারা রাতি ইমার্জেন্সি রুগী, এই হাবিজাবি রুগী আসতেই থাকে। আমার মনে হয় 1,000 টাকা আমার কাছে এনে দিয়েছে, যে ক্লিনিক ম্যানেজার 1,000 টাকা হাতে দিয়ে বলতেছে তোমার কাজ দেখছি। আমার এই দিন 1,000 টাকা আমি ইয়ে হয়ে গেছি যে
15 দিন মতন কাজ করাইয়া 1,000 টাকা দিছে, দিয়ে বলতেছে তোমার কাজ দেখছি। আমি এখন খাবো কি, গোর ভাড়াটা দিব কোত্থেকে? সারাটা রাত কি কান্না আমি, যে আমি গড়েই তো টাকা খুঁজতে পারবো না, টাকা চাইতে পারবো না, চাকরি হয়ে গেছে, টাকা চাইতে পারবো না, টাকা চাইলে তো মানে ইয়ে করবে। মানে সারা রাত অনেক কান্না করছি যে আল্লাহ আমার এরকম একটা লাইফ দিল কেন, যে এত কষ্ট করানোর পরে 1,000 টাকা, মানে একটা বিবেক আছে না, 3-4 হাজার টাকায় দেই, 15 দিন কাজ করে, 15 দিন অনেক কষ্ট, 8 ঘন্টা করে 10 ঘন্টা করে ডিউটি, অনেকটা টাইম। আমি তো বাইরেও কারো গড়েও কাজ করতাম, তাহলে আমার 1,000 টাকা দিত না। সারাত অনেক কাঁদছি, কাকে বলবো যে আমি 1,000 টাকা পাইছি? ফ্যামিলি তোকে বলা যাবে না, বলি তো বলবে বাড়ি চলে আসো, বিয়ে দিয়ে দিব, ওরা অলরেডি মানে জামাই টামাই খুঁজতেছে। তারপরে যে বাসার যে ইয়ে ছিল, খালাটা অনেক ভালো ছিল, তো ওনারা বলি যে যদি বাড়াটা একটু ইয়ে হয়ে যায়, বাকি হয়ে যায়, আমি পরে ঠিকই আমি ইয়ে করে দিব, আমি যেভাবে ম্যানেজ করে দিব। কিন্তু আমি ওনার ভালো করে বলতে পারি না যে আমার একটু বেশি করে দেন, কারণ আমি তো ওদের মতো তো পরিশ্রম করতেছি, ডিপ্লোমা নার্সের মতো তো আমি পরিশ্রম করতেছি। ডিপ্লোমা নার্সরা 9,000 টাকা পাইতেছে, আমাকে 3,000 টাকা কেমন দেন, আমার একটু বাড়াই দেন। আমি একটু বলতে পারতাম না, কারণ এটা বললেই তো বলবে যে তুমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তোমাকে তো নিচে তো এটাই বেশি। তো 3,000 টাকা দিল, পরের মাসে আবার 3500 টাকা দিল, কিন্তু আমি বাড়িতে বলতে পারি নাই যে আমি এত কম টাকা স্যালারি পাইতেছি। তো আমার ছোটো খালার হাজব্যান্ড বিদেশ যাবে, তো খালা হচ্ছে আমার কাছে টাকা চাইছে, আমার আম্মা বলছে আমার কাছে টাকা নাই, হে তো নতুন চাকরি পাইছে, বাড়িতে টাকা করে দেয় না, এর কাছে টাকা আছে অনেক, ফোন করে দেখ। তো ফোন করে বলে 20,000 টাকা দেয়, 20,000 টাকা কোথেকে দিব? আমার তো নিজেই ফকিরের মতো অবস্থা। আমি বলছি না খালা, আমার কাছে টাকা নাই, আমার অনেকগুলো ঋণ আছিল, তো আমি ঋণগুলো দিয়ে দিছি। মিথ্যাটা ভালো লাগছে, অনেক কষ্ট। খাবো কি? আলু ভাজি খাইতাম, বেগুন ভাজি খাইতাম, মাছ টাছ কেনার তো ইয়ে ছিল না, এরকম ভাড়া তো দিতে হবে। আমি না খাই এটা তো ফ্যাক্টর না, কিন্তু ভাড়াটা দিতে হবে, সে তো ভাড়ার জন্য আমাকে ভাড়াই দিছে। আমি তো ফেসবুক চালাইতাম না ওইরকমভাবে, ছোটো একটা মোবাইল ছিল, ফেসবুকে এরকমভাবে চালাইতাম না। আমি জানতামও না মানুষ ব্লাড দেয়, সংগঠন আছে, স্বেচ্ছায় মানুষকে রক্ত দেওয়া যায়, এরকম কিছুর সাথে পরিচয় ছিল না। তো আমি তখন ইন্টারনেটে করতেছি, রাউন্ড দিতেছি, আর কুলাউড়ার একটা মহিলা ব্রিজ প্রেজেন্টেশন, মানে উল্টা বাচ্চা ছিল, অনেক চিল্লাপাল্লা করতেছে, আর স্বামীটা হচ্ছে সহজ সরল। তো দেখতেছি সিস্টার বলতেছে তুমি তাড়াতাড়ি ব্লাড নিয়ে আসো, নাহলে তোমার বউকে আমরা সিলেট রেফার করে দেবো, ব্লাড ছাড়া আমরা সিজার করতে পারবো না। তো আমি বলতেছি কি গ্রুপ? বলতেছে এ পজিটিভ। তো আমারও এ পজিটিভ, আমি কোনোদিন রক্ত দেই নাই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি খুঁজো, যদি না পাও আমার হইও। তো আমি গেলাম ওয়ার্ডে, গিয়ে দেখলাম যে ওই মহিলাটার বাচ্চার এতটুকু হাত বের হয়ে গেছে। আমার এখনো সিনারিটা আমার চোখে বাসতেছে, আমি আপনারা দেখাইতে পারলে ভালো হইতো। এতটুকু হাত বের হয়েছে, মহিলাটা প্রচন্ড চিৎকার করতেছে ব্যথায়। ওইটা দেখার পর মানে বলতেছি না আমি ব্লাড দিব, আসো। গিয়ে ব্লাড দিলাম, দিয়ে আমি চট করে উঠে চলেও আসছি, আইসা আবার ডিউটি করতেছি। এই জীবনের প্রথম প্রথম ব্লাড দেওয়া। তারপরে হচ্ছে আমি ব্লাড দিয়ে কারো কাছ থেকে কিছু খাইতে হয়, কিছু ইয়ে করতে হয়, এটা আমি জানতাম না। তো সিস্টার বলতেছে এই তুই ব্লাড দিস, কিছু খাইছস? আমি না কিছু না খাওয়াই। তো আমি জামাই কই আমি তো ব্লাড দিছি, আমার কিছু না খাওয়াও। এটা উচিত হয় না আমার, পরে ভাবছি। তো সে 10টার মতো মেডিসিন দিছে, আমরা সবাই মিলে খাইছি। তো রাউন্ড হইতেছে, ডক্টর রুজি ম্যাডাম, উনি গাইনি বিশেষজ্ঞ, উনি রাউন্ড দিচ্ছে, হুট করে আমাদেরকে তাকাই বলতেছে, সিস্টারকে বলতেছে আচ্ছা দেখো তো এই মেয়েটার এনিমিক লাগতেছে না? লাগবে না ম্যাডাম, একটু ব্লাড দিয়ে আসছে। তুমি আমার এক ব্যাগ ব্লাড দাও। আমি আচ্ছা ঠিক আছে ম্যাডাম দিব, সমস্যা নাই। তোমাদের এখন কাজ করার বয়স, তোমরা এখন ব্লাড দিবে যাবো কেন? তোমাদের এখন দৌড়াদৌড়ির বয়স, তোমরা ব্লাড দিতে যাও কেন? মানে যে পেশেন্টের ব্লাড দিয়ে আসছে সেই পেশেন্টের আবার ট্রিটমেন্টের জন্য লেগে গেছে। সুপারব। তো ওই লোকটা ওই মহিলাটা প্রায় 3 বছর আমার সাথে মানে ফোনে কন্ট্যাক্ট ছিল, পরে আর কন্ট্যাক্ট হয় না, আমি ফোন চেঞ্জ করার পরে। বাচ্চাটা বেঁচে ছিল তো? হ্যাঁ বাচ্চাটা ভালো ছিল। তারপর হচ্ছে ওই 2014 থেকে 28 এপ্রিল ব্লাড দেওয়া শুরু করি। তারপরে হচ্ছে 2014 লাস্টে আবার সেকেন্ড ব্লাড দিই। এরকম ব্লাড রক্তদানের কাজ শুরু করি 2015 থেকে, টুকটাক কাজ শুরু করে 2016 থেকে প্রথমে কাজ করতেছি। আর ডেইলি 4-5টা ডোনার খুলতেছি, ফেসবুক তখন পুরো দমে চালাইতেছি, ডোনার যেখানেই ডোনার লাগে ব্লাড করতেছি, অ্যারেঞ্জ করতেছি আমরা। তখন 2016-তে আমার মনে হয়েছে, আমি যে ক্লিনিকে জব করতাম ওই ক্লিনিকের একটা সিস্টারের সিজার হয়েছে, সিজার হওয়ার পরে প্রচুর ব্লিডিং হইতেছে। আচ্ছা।
তো আমাকে আমার কলিগ একটা ফোন দিল যে তোর কাছে পজিটিভ আছে, বললো, এত রাত্রে কই পাবো, তখন রাত্রে বাজে 1টার দিকে, এত রাতে আমি কই পাবো ডোনার। আমার অবশ্য হাসপাতালের কাছে ছিল, 5 মিনিট হাইটে যাওয়া লাগে। তো বলে দেখ না হেরে মানে অবস্থা খুব খারাপ। তো আমি ওই রাত্রে 1টার দিকে বের হয়ে গেছি বেড়া থেকে। 1টার দিকে? হ্যাঁ, বের হয়ে গেছি। বের হয়ে সামনে একটা ম্যাচ ছিল, ওই ছেলেগুলো আমার সব পরিচিত, ছোট ছোট ছেলেগুলো। একটা ইয়েতে রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে দেখছি সবাই ক্যারাম খেলতেছে। তো বলছি এই তোর গ্রুপ পজিটিভ না? বলে হ্যাঁ ফাল, হ্যাঁ তুই আয় ব্লাড দিবি। না আমি ব্লাড দিব না, আমি ব্লাড দেবো না, আমার কালকে ডিউটি আছে। না রে ভাই হায় আয়, ওই রুগীটা মরে যাবো, আয় না প্লিজ প্লিজ প্লিজ। তো ওরা দইটা নিয়ে গেছি যে না তোর প্লিজ দেওয়ার লাগবো, তোর কিতা খাইতে চাই সবটা আমি খাওয়াই, কিন্তু রুগীটার বাসা প্লিজ। ও তো পরে আমরা ওই সাথে একটা ছেলে আর আমি হাইটে গেছি। ওইটাই কেউ একজন দেখছে, নোটিস করছে। নোটিস করার পরে আমার সংগঠনের একজনকে বলতেছে যে তোমাদের সাথে একটা মেয়ে আছে না, আমার তোর হাতে বের হয়, কত টাকা নেই একটু জিজ্ঞেস করে তো। ওটা শোনার পরে অনেক কান্না পাইছি, অনেক অনেক, যে আমি আমার লাইফে তো এরকম কাজ করি নাই। একটা ভালো কাজের নামছি, ভালো কাজে এত রাত্রে আমি তো ব্লাড নিয়ে বের হয়েছি, কিন্তু আমার এই টেকটাও দিচ্ছে মানুষ যে কত টাকা নেই। ভেরি ব্যাড। এই জন্যই আমাদের ধর্মীয়ভাবেও কিন্তু এগুলো নিষিদ্ধ, চরম পর্যায়ে নিষিদ্ধ। কোনো একটা মানুষকে দেখে, এটা হয়তো সায়েন্টিফিক্যালি একটা জিনিস আছে আমাদের ব্রেনের মধ্যে, বিকজ ইনটিউস বলে একটা ব্যাপার আছে, ইনটিউস অথবা অ্যাজিউম, যে আমাদের 99% সময় আমরা একটা নেগেটিভ অ্যাজিউম করি, এবং এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা মানুষের জন্য খুবই 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 মানে দুঃখজনক। হ্যাঁ, এটা করবেন না প্লিজ। আমি কিন্তু ওই দিন রাতে আমাদের বাড়াও ছিল না, হাইটে গেছি, হাইটে আসছি রাতে। ওই রুগীটা বেঁচে ছিল, মানে বাঁচছে। ব্লাড না দিলে মারা দিত, এত রাতে তো ডোনার পাওয়া সম্ভব না, সবাই তো ঘুমে। এমনও হয়েছে আমার তো মাসে 500 টাকা দিত, এমনও হয়েছে যে প্রতিদিন তো ভাড়া যাইতো, যে ডোনার নিয়ে আসা যাওয়া ভাড়া যাইতো, কিন্তু আমি কারো কাছ থেকে টাকা নিই। এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো টাকা নিই না। আমি স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কারো কাছ থেকে 5 টাকা চাই নাই, 10 টাকা চাই নাই যে আমার গাড়ি ভাড়া দো। আমি আমার থেকে অর্ধেক হাইটে গেছি, অর্ধেক টমটমে গেছি, 5 টাকা 10 টাকার ভাড়া, 5 টাকার হাইটে গেছি, 5 টাকা টমটমে গেছি, এরকমও করছি। এমনও হয়েছে যে বাচ্চার ব্যাগ কেনার টাকা নাই, ওই টাকা দিয়ে হাইটা বাসায় গেছি, প্রায় 30 মিনিটস লাগতো হাইটা, ওই হাইটেও গেছি বাসায়। এরকমও এই কাজগুলোর মধ্যে কিন্তু একটা তৃপ্ততা আছে, ভিতরে একটা তৃপ্ততা আছে। এই যে আমি আপনার কাছে গল্পটা বলতেছি, এটার ভিতরে আমার কিন্তু তৃপ্ততা আসতেছে যে আমি কাজটা করছি, আমার ভিতরে একটা স্যাটিসফাইড, একটা শান্তি ছিল যে স্টুডেন্ট অবস্থায় আমি এরকম মানে কারোর কাছে ভাড়া চাই নেই না, আমার নিজেই কাজগুলো করছি, কারণ আমি তো আমার শান্তির জন্য কাজে নামছি। তারপর হচ্ছে এনজিওতে জব হয়, জব হওয়ার পরে 39 দিনের স্যালারি 25,000 টাকা পাইছিলাম। আচ্ছা, আমি তো ওই যে ক্লিনিকে যখন জব করতাম, বাবা তো টাকা দিতে পারি নাই ফ্যামিলিতে, তো এনজিওতে জব হয়েছে, জবটা করি। তো ভাই বলতেছে যে আমার চাকরি যদি করা লাগে আমার আর বাইরে না। 2016 8 ডিসেম্বর থেকে স্টিল না কথা বলে না, এখনো আমার ভাই আমার সাথে আমাদের সাথে কথা বলে না। আমার 4 নম্বর বোনটা, সে হচ্ছে ইন্টারে ভালো রেজাল্ট করে, সে মানবিক থেকে। তো আমার মাথায় আসলো যে 39 দিনের স্যালারি 25,000 টাকা পাইছি। তো বাবা মা তো আর আমার কষ্ট করে পড়াইছে, ঠিক আছে, কিন্তু আরেকটা তো পড়ানোর ক্ষমতা নাই। ওরই ফার্স্ট টাইম মানে সরকারি পরীক্ষার জন্য কাগজটা ফর্ম ফিল আপ করছি, তো পারমিশন নিতে গেছে, বলছে না নার্সিং পড়ানো যাবে না, নার্সিং পড়া যাবে না। কি নার্সিং পড়া মানে এই ফর্ম ফিল আপ সে খুব এক্সাইটেড আসলো যে আমি নার্সিং পড়বো। আমি আমার কাছে টাকা নিয়েছি ফর্ম ফিল আপ করার জন্য। তো ভাই বলতেছে না নার্সিং পড়া যাবে না, কিন্তু আমার বলতেছে যে নার্সিং ফর্মটা ফিল আপ করলেছি, আমি তো পরীক্ষা দিব না। আমি কেন যে ভাই হিসেবে যদি আমার তেজ জীবন করে ফেলে আমি পড়তাম না। পরে 1 বছর গ্যাপ দিছে, ইন্টার পাস করার পরে পরীক্ষা দেয় নাই নার্সিংয়ের। পরে তার ভিতরে আমি একটু ঢুকাই দিলাম যে দেখ আমরা বোনগুলা সবাই বলতেছে যে আমরা খাওয়া পার্টি, আমরা পৃথিবীতে আইসি, আমরা অতটা বোন, আমরা খালি খাইবার লেগে আইসি, আমরা এটা আমরা জবাব দেওয়া লাগবো। তুই নার্সিংটা পর, তো যা টেকা লাগে আমি চুরি করি দাঁড়ি করি, আমি টেকা তোর ব্যাকআপ দিমু, তুই নার্সিংটা পর।
পরে পরীক্ষা মানে উমেন্সে ভর্তি করাইছি, প্রাইভেটে ভর্তি করাইছি। আমার 39 দিনের স্যার 25,000 টাকা, তো 25,000 1 টাকা আমার নিজের জন্য খরচ করি নাই, পুরো 25,000 টাকা ওর তোলে ইয়ে করছি। তো ওরে ভর্তি করাইলাম, ও পারমিশন নিতে গেছে যে আমি ভাই ভর্তি হয়েছি, কথা বলে না। তারপরও অনেক মোটিভেট কইরা কোনো মতে ওরে বাড়িতে বের করছি, কষ্ট করে বের করছি, কারণ ওর একটা চিন্তা যে ভাই তেজ্য বোন করে ফেলায়। তো সিলেটে ভর্তি করাইলাম, ভর্তি হওয়ার 1-2 দিন পরে ওই কী করছে, শুধু তুষকরা রাইকা এভরিথিংস গাড়টি আগে বান্ধা রেখে দিছে, দিয়ে ক্লাসে গেছে। ক্লাস, সে তো মানবিক, ইংলিশ অতটা বোঝে না, সে ক্লাসে অজ্ঞান হয়ে গেছে পড়াশোনা দেখে তারপর সব মেয়েগুলো না রুমে রাখছে, রাখার পরে সবাই আবার চলে গেছে ক্লাস করতে। এই সুযোগে সে ব্যাগ ট্যাগ নিয়ে মোবাইল অফ করে বাড়ি চলে আসছে। ওইখান থেকে আমাকে ফোন করে বলতেছে যে আপনার বোন মোবাইল অফ, আপনার বোন কই গেছে সব কিছু লইয়া। এখন স্বাভাবিকলি সবাই একটা ভিতরে নিবে যে মেয়েটার 2 দিন শুধু সিলেটে এনে দিছি, মেয়েটা হয়তো কারোর সাথে ব্যাগে চলে গেছে, ওর মোবাইলটা অফ। আর এদিকে আমার এনজিও থেকে অনেক বড় অফিসার আসছে, ওরা আমার অনেক কিছু করছে, আমার মাথায় ভিতরে ঢুকছে, আমার মাথার ভিতরে ঢুকছে আমার বোনটা হয়ে গেল, আর কিছু একটা হইলে আমার উপর দেবে, তুই বার করছিস। এখন আমার এত টেনশন, বিকাল 4টার দিকে আমার ওই আরেকটা 5 নম্বর বোনটা মেসেজ দিছে, আফা তো বাড়িতে আইছে। তাড়াতাড়ি বাড়িতে গেলাম, গিয়ে খান্না করতেছি যে আমি এতটা টাকা, আমার পরিশ্রমের এতটা টাকা আমি তোর ফিসে খরচ করছি, কারণ আমি পড়তাম না, আমি এত কঠিন পড়তাম না। বললেন না ফোরা লাগবো। তখন আমি ফাও ধরি, আমার আম্মা ফাও ধরে, আমার আব্বা ফাও ধরতেছে যে এত টাকা খরচ করছে তুই কষ্ট করে। না আমি পড়তাম না, আমি এত কঠিন পড়তাম না, আমি এখানেই ফর্মু ডিগ্রি নাইলে অনার্স ফর্ম, আমি পড়তাম না। তো আমার ইয়ে ছিল না, ব্যাগের ভিতরে কোনো বৃষ্টি ছিল না, তাও আমি ভয় দেখাতেছি যে আমি বিষ খাই ফেলবো। আমার এত কষ্ট, আমার কষ্টটা আমি মানে ইয়ে করতে দিব না, বিফলে যেতে দিব না, আমি এখনই মরি জিমুগা তুই যদি না যাস। পরে খানতে কয় আচ্ছা ঠিক আছে। পরে আমার আম্মা নিয়ে দিয়ে আইলো, সে হুট করে এই মানুষের মেয়ের সাথে মিশতে পারতেছে না, প্রতিদিন রাতে কান্না করতো, প্রতিদিন রাত্রে মেসেজ দিত যে আমি পড়তে পারতেছি না, ইয়ে করতে পারতেছি না। তো একটু কষ্ট কর। তারপর ওরে শিখাইলাম যে বেশি রুমে থাকা দরকার নাই, কোনো মেয়ের সাথে কথা বলার দরকার নাই, ঝগড়া তুই ওয়ার্ডে গিয়া কাজ শিখিস, বড় আপুদের বড় ভাইয়ারদের সাথে একটু মিশিস, একটু কাজ পেপার মানে এগুলা রুগীর ফাইলপত্র দিয়ে অনেক কিছু শিখতে পারবে। এই ঝগড়া দিচ্ছে ওয়ার্ডে গিয়ে কিছু শেখাটাও ভালো। এইটা সিস্টেমটা শেখানোর পরে সে এমন পড়া দিল, টাটা মুখস্থ দিয়া মেয়ের মধ্যে ফার্স্ট। বাহ, চমৎকার, মানে এরকম, মানে সব মেয়ের বলতেছে এই তো টাটা মুখস্থ সব মাইরা দেয়, বুঝুক না বুঝুক সে টাটা মুখস্থ। তারপর হচ্ছে তারও ডেলিভারিতে ইন্টারেস্ট। অবশ্য আমার যে জব প্লেসটা এখন, ওইখানে এসে 2-3 দিন ডেলিভারি করছে, ডেলিভারিতে ইন্টারেস্ট আমারটা দেখা। আর আমার ওই আগের যে ক্লিনিকের 2টা বান্ধবী ছিল, ওরা হচ্ছে জৈন্তপুরে চাকরিতে গেছে, এনজিটি জৈন্তপুরে চাকরিতে গেছে, সিলেট জৈন্তপুরে। তো ওই যেদিন জয়েন করছি কমলগঞ্জে, ওই দিনই আমার বান্ধবীরা ফোন করতেছে, এই তুই হই। আমি বলতেছি আমি তো কমলগঞ্জে জয়েন করতে আসছি। জয়েন করিস না এখানে, হয়তো জৈন্তপুরায় আমরা একটা চাকরির ব্যবস্থা করছি। কিন্তু তারা আমার বলে না, এটা বলে নাই ওইখানেও 24 ঘন্টা ডেলিভারি সেন্টার, ডেলিভারি করতে হবে। তারা আমার এটা বলে নাই যে একজন মাতৃকালীন ছুটিতে গেছে, এটার পরিবর্তে তোরা ঢুকাইছি, এটা বলে নাই আমারে। তো আমি তো মহা খুশি, এখানেও ভালো স্যালারি, 17,000 টাকার মতো স্যালারি। আমি তো নাচতে গেলাম। যাওয়ার পরে কী হয়েছে, যেই 3 মাস হয়ে গেছে, আর প্রথম মাসেই আমাকে টার্গেট দিছে যে গত মাসে তো 3400 ডেলিভারি হয়েছে, তুমি এই মাসে কাছাকাছি যাইতে হবে তোমাকে। 34টা? আচ্ছা, হ্যাঁ, তোমাকে কাছাকাছি যাইতে পারো, তাহলে তোমাকে রাখবো। আর আমাকে ফলো আপ করার জন্য আরেকটা সেন্টার থেকে আরেকজন আইনা রাখছে আমাকে ফলো আপ করার জন্য, যে আমি পারি কিনা। ওকে। তো যেদিন ডিউটি শুরু করছি ওই দিনই 2টা ডেলিভারি করে, মানে ও দ্বারাই ছিল যে ফলো আপ করার দ্বারা দিচ্ছিলাম, আমি 2টা ডেলিভারি করে ফেলছি, ফটফটাই করে ফেলছি। আসলে ডেলিভারিটা হচ্ছে আমার আগ্রহ, মানে কি বলবো, মানুষ সন্তানকে যেভাবে মানে খুব আদর করে, খুব মায়া করে, নর্মাল ডেলিভারিটার কাজের প্রতি আমার এরকম আগ্রহ। এটা আমি কারো বুঝতে পারি না। মানুষ বুঝে যে আমি ফেসবুকে ছবি আপলোড করি, আমার অনেক সেলিব্রিটি হওয়ার দরকার, অনেক ফলোয়ার দরকার, অনেক ইয়ে দরকার। আসলে এগুলো না। আমি তো ডেলিভারি ছবি আপলোড করলে আমাকে কেউ টাকা দিচ্ছে না। আমাকে যারাই মানে আমার যে থিঙ্কিংটা, ডেলিভারি ছবি আপলোড দেওয়ার যে থিঙ্কিংটা, এটা হচ্ছে আমাদের মায়ের আমল, দাদির আমল, নানির আমল নর্মাল ডেলিভারি অহরহ হইতো।
এখন কেন Normal, হইতেছে না right. এখন হইতেছে না যে আমাদের যে মেয়েদের ধৈর্যটা কমে গেছে, পেইন সহ্য করার যে মানে ক্ষমতাটা ওরা এটা করতে পারতেছে না। অনেক মেয়ের আছে নিজে নিজে গিয়ে বলতেছে যে আমি Scissor পেইন সহ্য করতে আমার সিজার করে ফেলো। হুম পরে 3 মাস কাজ করছি, তখনও কিন্তু আমার প্রচুর ফোন আসে ব্লাডের জন্য, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রচুর। আর মেনলি হচ্ছে আমি মৌলভীবাজার ডায়ালাসিস রুগীগুলো দিয়ে নিয়ে কাজ করি, কারণ ওদের প্রতি মাসে 4 ব্যাগ 5 ব্যাগ ব্লাড লাগতেছে। ওরা তো এমনিতেই 2টা কিডনি ড্যামেজ, তারপর হচ্ছে প্রতি মাসে ওদের টাকা লাগছে, প্রতি যা ডায়ালাসিস করতে আসছে টাকা লাগতেছে, আর টাকা দিয়ে দিতে অনেক ফ্যামিলি হচ্ছে পথে বসে যেতেছে। তো আমি চিন্তা করলাম যে ওদের ব্লাড ম্যানেজের দায়িত্বটা আমি নেই। একদিক দিকে ওরা থাকুক, শান্তিতে থাকুক। একটা জিনিস যে মানে সে মরে যাবে আমি জানি, আমরাও মরে যাবো, কিন্তু সে জানতেছে যে তার 2টা কিডনি ড্যামেজ, সে মরে যাচ্ছে, মরে যাবো, তাড়াতাড়ি মরে যাবে, আমরাও মরে যাবো, কিন্তু আমরা করতে পারতেছি না আর কি। তো আমি সে মরে গেল এটা এই ফিলিংসটা নিয়ে মরে যাক যে পৃথিবীতে আমার ব্লাডের জন্য কষ্ট করতে হয় নাই। তার একটা ব্লাডের দরকার, মানে সামহাও আপনাকে ফোন করলো, আপনি তো ব্লাড ম্যানেজ করতে পারবেন, আপনি দিলেন অন্যজনের নাম্বার, সে দিল আরেকজনের নাম্বার, এভাবে সে ডে বাই ডে মানে বাই দ্য বাই মানে 4-5 জনকে ফোন করা লাগতেছে, তার ফোনে টাকা যাচ্ছে, সে কিন্তু ডিরেক্টলি কারো কাছে ফোন করে ব্লাডটা পাইতেছে না। সো আমি এইটা দায়িত্ব নিয়ে করতেছি, মৌলভীবাজারের ডায়ালাইসিস পেশেন্টগুলোর দায়িত্ব, তারপর তেলাসিমা বাচ্চা, এগুলোর দায়িত্ব নিয়ে আমি ব্লাড ম্যানেজ করতে প্রতি মাসে 5 ব্যাগ 6 ব্যাগ মানে প্রতি মাসে মানে একটা রুগীর মানে বি পজিটিভ বেশি রুগী, প্রতি মাসে 20 ব্যাগ 22 ব্যাগ বি পজিটিভ। আমার এমনও মনে হয়, আমি এমনও হয়েছে মানুষের পায়ে ধরে ফেলছি বি পজিটিভের জন্য, কান্না করে ফেলছি, মানে এরকম হার্টলি আমি কাজটা করি ডায়ালাইসিস রুগীর জন্য। ওরা ফোন করতেই ব্লাডটা ম্যানেজ, ওরা এটা বুঝে আমার কাছে ফোন করতে ব্লাডটা ম্যানেজ, কিন্তু এখন আমি কেমনে ম্যানেজ করতেছি মানুষ ওরা জানে না। অনেক কষ্ট করতে হয় ব্লাড ম্যানেজের জন্য। তো ওইখানে প্রচুর ফোন আসে, আর আমি ওইখানেও ব্লাডের কাজ বলতে আমার পাশে একটা হাই স্কুল ছিল, ওই হাই স্কুলে আমি ব্লাড গ্রুপিং অ্যারেঞ্জ করছি। অ্যারেঞ্জ করার পরে ওই দিনও 6টা ডেলিভারি রুগী ছিল। 6টা ডেলিভারি বলতে ও ডেলিভারি হবে না, ওরা একটু পেন নিয়ে চলে আসছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওইটা তো হাওর এরিয়া, আর আমি সাইজে অনেক ছোট, আমাকে বুঝেই না। ওইখানে আমরা 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে খুবই ছোটো ছিলাম, একটা মেয়ে ছিল টাঙ্গাইলের। তো মাসিকে ভাবতো যে মাসি ডেলিভারি করাইছে। মাসি মানে আমরা তো ধরেন স্কার্ট পরতাম, গেঞ্জি পরতাম, মানে ডিটো আওয়ার সারা, তো বুঝতো যে আমরা ছোটো ছোটো মেয়ে, মাসির মেয়েটি হোম এরকম। তো একদিন একটা রুগী বলেছে যে ওই ডাক্তারটা বলে গেছে এটা করা যাবে না। আমি বলছি করা যাবে না মানে কোন ডাক্তার? বলছে একটা মেসকিপার একটা ডাক্তার। হ্যাঁ ওই মেসকিপার ডাক্তার মানে মাসি। অনেক সময় ডেলিভারি রুম থেকে বের হওয়ার পরে মানে ওই অ্যাটেন্ডেন্টগুলো ভাবতো মাসি করেছে, ওই মাসিটা করেছে, বিস্কিটটা করেছে, উনি করাইছে না আমি করাইছি, আমার ছোটো দেখো। বলতাম যে ফার্স্ট টাইম যখন আমি মানে হবিগঞ্জের এনজিওতে মানে ডেলিভারি করাই, মহিলার মায় বলতেছে আল্লাহ গো তোরা কইসলাম না ইফুরে বিয়ে হইছে না, শাদি হইছে না, ইফুরে ডেলিভারি কিতা বুঝবো, তুই কিতা লাগে এখানে আইসস। এখন আমি মানে আমার তো টার্গেট হচ্ছে ডেলিভারি কোনো মতো করানো। বলতেছে থাকো না একটু, থাকো না প্লিজ থাকো, আচ্ছা সকাল পর্যন্ত অপেক্ষা করো, না হইলে যাই সদর, আজকে সকাল পর্যন্ত আমার একটু সুযোগ দেয় ডেলিভারিটা করবার। ওইরকম করতে করতে রাতে 2টার পরে ডেলিভারি করানোর পরে মহিলার মারে বলতেছি মানে ছোটো মরিচ আছে না, এটা ঝাল বেশি থাকে জানো, বাইকটা দেখছো ছোটো দেখছো, আমার তো পড়াশোনা ছোটো না, আমার অভিজ্ঞতা তো আর ছোটো না। চমৎকার, খুবই চমৎকার। একটা মানে সবচেয়ে রিজনেবল একটা ঘটনা হয়েছে, একটা মহিলা আসতো, সে হচ্ছে ওই লুকটার সেকেন্ড ওয়াইফ, মহিলা একটু প্রতিবন্ধী, তার হাতটা এরকম, একটা হাত এরকম। সে যখন এনসি নিতে আসতো, আমার কাছে চেক আপের জন্য আসতো, তো বলতো যে তার স্বামী হচ্ছে চুরিটারি করে, ডাকাতি করে। তো আমি মানে আমাদের তো গর্ভবতীর মায়ের মোবাইল নাম্বার রাখতে হয়, আমি মোবাইল লিখে আমার কাটে বলছি তোমার জামাই যদি আমার অ্যাটাক করে, বল না বা তোমার অ্যাটাক করতো না বাই চান্স করে আমার নাম্বার দরকার নাই। পরে সেকেন্ডবার চেক আপ করার সময় বলতেছে আমার একটু পেইন আছে, তো বলে আমি আসো চেক করে দেখি। চেক করলাম, চেক করে বলতেছি দেখি একটু জরাই মুখলছে, বলতেছি তুমি বাড়িতে যাও কাপড় চোপড় নিয়ে আসো, তোমার ডেলিভারি করাই দিব না। বলে আফা আমার তো কেউ নাই, আমি তোমার বোন না, আমিও তোমার বোন, আমি আসি আর কেউ লাগতো না, তুমি কাপড় চোপড় নিয়ে আও। আচ্ছা ঠিক আছে যাই, গেছে আর আয় না।
তো আমি দুপুরে খাওয়া গোসল টোসল করছি, আমার চুলগুলো এমনি কুলা নর্মাল একটা জামা, আমি কি করছি ভাবছি কাছেই, আমি জিজ্ঞেস করতে করতে যারে জিজ্ঞেস করে বলতেছে এর বাড়িতে কি তার লেগে যাইতে হয় বলে না একটা রুগী আছে তো তো জিজ্ঞেস করতে করতে অনেক দূর গেছি, আরে আল্লাহরই গিয়ে দেখি ডাকাত গরো বয়স শেষ আমি, তো কিভাবে কি বলবো। আর মহিলা হচ্ছে পেন সহ্য করতেছে, শাশুড়িকেও বলে নাই স্বামীকেও বলে নাই, স্বামীটাকে নাকি অনেক মারে, খাইতে দেয় না, অনেক মারে। তো কি বলতেছি আমি তো ওই হাসপাতালে চাকরি করি, তোমার বোর বেদনা আছে, আমি নিয়ে যাই ডেলিভারি করাই দিই মনে হয়, ঠিক আছে আপনার লাগে যা কাগজ কাপড় বার কর কাপড় পর ইয়ে করে সে ওই আগাই দিছে, আগাই দেওয়ার পরে আনলাম, আনার পরে রাতে তো ধরেন আমি থাকি আর ওই গার্ড থাকে, পুরুষ একটা গার্ড আছে, আর রুগীটা আনছি, আর কেউ নাই। এখন এসে লোক আসেনি, ডাকাত লোক আসে নাই, ডাকাত তো ডাকাইতি, আসল ডাকাত সে তো দান্দায় চলে গেছে। তো 2টা ইঞ্জেকশন লাগবে, তো ইঞ্জেকশন কোথায় পাবো, এটা তো একটা রিমোট এরিয়া। তো বাসে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল, আমি নাম্বার নিয়ে রাখছিলাম, ওই ছেলেটা আমি ফোন করছি, বলতেছি দোস্ত, এসে আমার রিয়ারমিটি মানে একই যে বলতেছে দোস্ত একটা কাজ করে দেয় না, হলে কি বলতেছে এরকম একটা গরিব রুগী আছে, 2টা ইঞ্জেকশন লাগাই না, দিয়ে যাস না, আচ্ছা ঠিক আছে আইতেছে বলতেছে 400 টাকা সিএনজি ভাড়া দিছে, 2টা ইঞ্জেকশন 26 টাকা হবে 2টা ইঞ্জেকশন। সেই বলতেছে এরকম একটা জঙ্গল আমি আগে জানলে জীবন আইলাম না। তো রাত্রে ডেলিভারি করাইছি, করানোর পরে সে হচ্ছে আমাদের তো ডেলিভারি করানোর পরে 2 হাত দিয়ে প্রেস করতে হয়, সে প্রেস করতে পারতেছিল, একটা হাত দিয়ে কোনো মতে প্রেস, আর একটা হাত তো এমনি প্রেস করতে পারতেছে না, এমনি হাতটা অনেক খুব মায়া লাগলো, তুমি পারবা তো কোনো মতে ডেলিভারি হয়েছে, ডেলিভারি করলাম। তো উপরে গিয়ে আমার খাবার ছিল, রান্না বা খাবার ওইটাই না মুখে তুলে খাওয়াইলাম, খাওয়াইয়া পরের দিন সকালে ওই ঢাকারটা আসছে, আইসা মানে পায়ে ধরে ইয়ে করতেছে যে ছেলে হয়েছে, তো যে আপনি অনেক ভালো, আমার একটা ছেলে ইয়ে করে দিচ্ছেন, মানে কোনো টাকা পয়সা লাগে না, তো ওটা ফ্রি ডেলিভারি ছিল। আমার যে ডাক্তার দ্যাট কাইন্ড অফ রিস্ক, ক্যান ইউ ইভেন ইমাজিন? ও হাসতে হাসতে বলতেছে। আপনার লাইফে কোনো ব্যাড এক্সপেরিয়েন্স না এগুলো করতে গিয়ে? আছে অনেক গরিব রুগীরা তো ডেলিভারি করার পরে আমার নিজের বাতি মানে একটু বাত রান্তাম, এই বাতি না আমার রুগীরা রেখা হইতেছি। তো ডাক্তার যে একটা আঙ্কেল আসলো, আমার পোস্টেরই যে সরকারি ডাক্তার আসলো, শিরিন এইভাবে কিন্তু তুমি জীবনে চাকরি করতে পারতে না, কিতা করছি আঙ্কেল, এই যে রান্নায় নিজের লাগে আবার রুগী রেখা হইলিতেছ না আঙ্কেল খাই লাগলো, গরিব মানুষ ডেলিভারি পরে তো বেশি পেটে বুক লাগে, একটু না খাইলে তো মানে শক্তি পাইবো কেমন, খাই লাগবেন না, কতই খাইবো, খাই লাগবে, সমস্যা নাই। বেড এক্সপিরিয়েন্স একটা হইলো, একটা মহিলার তার হচ্ছে 12 বছর পরে কনসেপ্ট করছে বাচ্চা, 3 দিন ধরে বাড়িতে পানি যাচ্ছে, সে কোথাও যায় নাই, আমাকে বলতেছে বাড়িতে গিয়ে ডেলিভারি করতে, বলছে বাড়িতে গিয়ে আমি ডেলিভারি করতে পারবো, তুমি আমার এখানে নিয়ে আসো। তো আনার পরে বেশি না 8 ঘন্টা পরে ডেলিভারি হয়ে গেছে, আর বাচ্চাটা হচ্ছে ভিতরে 3 দিন ধরে পানি নাই, একটা পানি ছাড়া মাছই বাঁচবে না, সে জায়গায় সব পানি চলে গেছে, বাচ্চা বাঁচবে না, বাচ্চাটা খারাপ, আমি রেফার করে দিছি সদরে, রেফার করার পরে সদরে আইসা বাচ্চাটা মারা গেছে। তো এটা তো আমার দোষ নাই, ওরার দোষ, ওরা বাড়িতে কেন লেট করলো, এত বছরের পরে প্রেগনেন্সি, এটা তো একবারে ভ্যালুয়েবল প্রেগনেন্সি, বাড়িতে রাখা তো উচিত হয় না ওদের, ওরা কি করছে বাড়িতে রাইকা, তো ওইটা ইয়ে দিয়ে দিছে, ব্লেম দিয়ে দিছে আমার উপরে, যে আমি নাকি উড়াই ফেলাই দিছি বাচ্চা, এটা পসিবল, আমি তো মানুষ, আমি উড়াই বাচ্চা মাইরা ফেলবো। তারপরে হচ্ছে সাংবাদিক নিয়ে আসছে রাত্রে, সাংবাদিক আমার পেপারস চেক করতেছে, আমি তো ভয়ে ফার্স্ট টাইম এরকম একটা ফেস করতেছি, কয়েকজন যারা পরিচিত ওদেরকে ফোন দিলাম, ওরা সাংবাদিককে বলবো তুমি যা মনে পারো মনে করে কইরে লাও, তোমার যাটা ভালো লাগে এটা কইরে লাও, সাংবাদিককে উল্টা এই কথা কয়, তো আমি কাউরেই পাইতেছি না, আর আমার এনজিওতে ফোন করতে পারতেছি না। তারপরে আমার পেপার চেক করলো, আমি উন্না ভালো করে ইয়ে করেন, আমার মা আওলা চলো চুল এরকম সাংবাদিক ছবি নিয়ে গেল, আমি আসলে ভয় পেয়ে গেছি সাংবাদিক দিকে, আমি এরকম তো ফেস হই নাই কোনো দিন, সাংবাদিক সবটা লেখা নিয়ে গেল, আর আমার ইনডিরেক্টলি বলে ফেলছে 2000 টাকা লাগবে, আর ওটা হচ্ছে এডিক্টেড একটা সাংবাদিক নিয়ে আসছে, আমি বলছি টাকা দিব না, আমার কাছে টাকা নাই, আমি টাকা দিব না, তুমি যা পরে লিখে ফেললো, সাহস করে এই কথাটা বলে ফেলছি। পরে হচ্ছে পরের দিন নিউজ আসছে, লেগছে মানে বাচ্চা চুরে ফেলে দিয়ে মেরে ফেলছে। পরে আমার একটা কাজিন আসলো সাংবাদিক, তো ওনারে ফোন করে বললাম জাফা এরকম
তো উনি সাথে সাথে কনফারেন্স করছে, বলতে এই তুই নাকি গেছিলে আমার বোনের কাছে। বিশ্বাস করো আপা, তোমার বোন যদি জানতাম আমি জীবনও গেলাম না। সাংঘাতিক। ওকে, ওইটা হচ্ছে একটা বেড এক্সপিরিয়েন্স আমার লাইফে। তারপর হচ্ছে তো ওই জবটা ছাড়ার পরে আমি জৈন্তপুরে জব নেই, ওইখানে 3 মাসে প্রায় 99টা ডেলিভারি করি। ওইটা তো হাওড় এরিয়া, প্রচুর রুগী আসে, ওরা আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য পাগল, বলতেছে আয়রন ট্যাবলেট নাকি খাইলে নাকি ভাত খাওয়া যায়, এরকমের একটা ধারণা। ওরা অনেক সহজ সরল, নৌকা দিয়ে রুগী আসতো, ডেলিভারি রুগী। মাই গুডনেস, অনেক মানে আমার ভালো লাগতো এই এরিয়াটা, তো মানে কনজারভেটিভ এরিয়া কিন্তু প্রচুর রুগী। আর আমি এরকম একটা এরিয়াই চাইছিলাম মনে মনে যে অনেক রুগী আসবে, মানে অনেক ডেলিভারি রুগী থাকবে, আমি পটপটায় ডেলিভারি করবো, এরকম আগ্রহ যে আমি আমার ভালো লাগার কাজটা আমি করতে পারতেছি। হ্যাঁ। প্রথম আলোতে আপনাকে নিয়ে কি নিয়ে রিপোর্ট হলো, কবে হলো এটা? ওটা হচ্ছে গত বছরের 2018-তে মনে হয়। আচ্ছা, কি ঘটনা কি ছিল? রক্তের প্রয়োজনে সানজানা, মানে রক্ত প্লাস নার্ভ ডেলিভারি। ও আচ্ছা, দুটো মিলিয়ে আপনার খোঁজ পেলো কিভাবে? প্রথম আলোর একটা ভাইয়া ফোন করছিল, আচ্ছা, ঢাকার থেকে ফোন করছিল, ফোন করার পরে উনি সব ডিটেলস নিয়ে নিউজ করছিল। আপনি জানতেনও না বিষয়টা? না, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি ফোন পাইয়া। ওকে, যে এরকম একটা মানে এটা স্বপ্ন বলতে গেলে, যে একটা পত্রিকায় একটা আসবে, সবার কাটিং আছে পত্রিকা, নিশ্চয়ই যত্ন করে রেখে দিয়েছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে কাটিংটা ভিডিওতে। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে ওই জৈন্তপুরে ওরা তো একজনের পরিবর্তে আমাকে নিছে, এটা আমি জানতাম না। যখন ওই মহিলাটার কাজ মানে আমার 3 মাস শেষ হয়ে যাবে, ও চলে আসবে, তখন ওরা আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিছে। রাইট। ওই দিনই সকালে আমার হচ্ছে আমি যেখানে এখন বর্তমানে যে জব প্লেস আছি, ওই জব প্লেস থেকে ফোন করছে। ওইখানে হচ্ছে 1.5 বছর আগে সিভি দিয়েছিলাম, ওইখান থেকে ফোন করছে। আমি মানে কীরকম একটা মানে এত খুশি হয়েছি, আমি ফোন পাইয়ে বলতেছে আপনি অমুক, আপনি একটা সিভি দিয়েছিলেন আমাদের এখানে। আমি খুব ভাইয়া, আমি কিন্তু ভালো ডেলিভারি পারি। বেবি থাকুক আর না থাকুক ডেলিভারি হয়ে যাবে, বলছে আচ্ছা এটা কোনো বিষয় না, সমস্যা নেই, আপনি মানে পরে বললেন। আমরা তো ডাকছি, আপনি আসতে পারবেন, আইসা ইন্টারভিউ দিতে পারবেন? হ্যাঁ আসতে পারবো। আর আমার বোনটা তো ওইখানে পড়তেছে, প্রতি মাসে ওরা টাকা দিচ্ছি, প্রাইভেটে পড়তেছে। আর আমার ফুলি ওরে পড়াইছে আমার টাকা দিই, আমার ফ্যামিলি কিন্তু 1 টাকা নেই নাই। ওকে, এটা আমার লাইফে বড় অ্যাচিভমেন্ট যে আমি আমার নিজের টাকাতে কিছু করি নাই, মানে যে যা স্যালারি পাইছি ওই দিকে করছি। তার বোনটা পড়ুক, আল্লাহ রহমতেও ফাঁস করছে গত ফেব্রুয়ারি থেকে। এখন একটা ক্লিনিকে জব করতেছে। ভেরি গুড, মাশাআল্লাহ। আল্লাহর যদি আল্লাহ চাইন তাহলে সরকারি জব হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। অ্যাপ্লাই করছে। তারপর তো এইখানে জব হইলো, কিন্তু ভালো কাজ করা প্রচুর কঠিন। আর তার উপর আমি একটা মেয়ে মানুষ, সহজেই একটা মানুষ আঙুল তুলতে পারে, অনেক আঙুল তুলেও। কিন্তু এই করোনার কালীনে আমি 385টা ফ্যামিলিকে খাবার দিছি। মাশাআল্লাহ। 500 টাকার একটা প্যাকেজ বাজার দিছি প্রায় 360 জন। এই টাকাগুলো কোত্থেকে ম্যানেজ করেন? ফেসবুক থেকে? আমার ফেসবুক অসংখ্য ভালো মানুষ। আপনি বিশ্বাস করবেন, আমি কল্পনা করতে পারি না, আমি জাস্ট 100 টাকা করে তুলে আমি 1 লাখ টাকা তুলছি এই করোনার সময়। ওরে বাবা, মাশাআল্লাহ। জাস্ট 100 টাকা করে, কারণ এখানে তো সবাই বিপদে, কিন্তু কম টাকা দিয়েই মানুষ কিন্তু বৃহৎ একটা কাজ করতে পারে। এটা আমার ভিতরেও অতটা সাহস ছিল না, কিন্তু 100 টাকা করে আমি 1 লাখ টাকা তুলছিলাম। শি ইজ টোটালি হ্যাপি পারসন। ফার্স্ট অফ অল, ওর সঙ্গে আমি যতটুকু মিশেছি, কথাবার্তা বলেছি, এবং ওর ফেসবুকের ছবিগুলো দেখলেও বুঝতে পারবেন ও খুব অল্পতেই হ্যাপি, এবং শি থিঙ্কস অ্যাবাউট কমিউনিটি। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ব্র্যান্ডিং বাংলাদেশ যারা দেখছেন তারা কিছুটা হলো আইডিয়া পাচ্ছেন যে আমি আসলে এই অনুষ্ঠানটা কাদের জন্য করছি, এই অনুষ্ঠানটা আসলে কেন, এই অনুষ্ঠানটার মোটোটা আসলে কেন। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, অলওয়েজ বলি, আজও বলবো, ছোটোবেলা থেকেই দেখবেন যে আমাদের যে পুঁথিগত বিদ্যা আছে, মাফ করবেন, এই পুঁথিগত বিদ্যা বা একাডেমিক যে ডিসিপ্লিন, সেই একাডেমিক ডিসিপ্লিনে আমাদেরকে সবসময় বড় মানুষদের উদাহরণ দেওয়া হয়, এবং তারা এতটাই বড় যে পৃথিবীতে এই রকম বড় মানুষদের সংখ্যা চলমান সময়ই হাতে গুনে খুব কয়েকজন। কিন্তু আমাদের চারপাশেই, আমাদের ঘরের পাশে, এমনকি আমরা যে সমাজে বসবাস করি সেখানেও যে একটা বৃহৎ আকারের মানুষ থাকতে পারেন, এবং সেই মানুষটাকে আমার ওই পুঁথিগত বিদ্যার বড় মানুষের চাইতে ফলো করাটা যে অনেক বেশি ইজি, এইটা আমি বলতে চাই ব্র্যান্ডিং বাংলাদেশে। আমি চাইলেই পুরো দেশটা নিউটনের মতো মানুষ দিয়ে ভরিয়ে দিতে পারবো না, এটা সম্ভব নয়, পৃথিবীর কোনো দেশই পারবে না, যদিও তারাই আমাদের এক্সাম্পল। ডেফিনেটলি আমি চাইলেই রবীন্দ্রনাথের মতো মানুষ তৈরি করতে পারবো না, 100 বছরে একজন হয় কিনা সন্দেহ আছে। আমি চাইলেই হুমায়ুন আহমেদ তৈরি করতে পারবো না। আমি চাইলেই
আপনার বড় বড় কবি সাহিত্যিক যাদের উদাহরণ মহাত্মা গান্ধীর মতো মানুষ তৈরি করতে পারবো না, কিন্তু এনারা আমাদের জন্য স্মরণীয় বরণীয়। কিন্তু আমি চাইলেই, অবশ্যই আমি চাইলেই সঞ্জুর মতো মানুষ তৈরি করতে পারি, এবং আমি চাইলেই সঞ্জুর মতো হতে পারি। আমার ব্র্যান্ডিং বাংলাদেশে যারা এসছেন তাদের মতো হতে পারি। এরা আমার পাশের বাড়ির মানুষ এবং এরা চমৎকার মানুষ, এরা অসাধারণ মানুষ। তো এই অসাধারণ মানুষ সম্বলিত একটা কমিউনিটি যদি আপনি চিন্তা করেন, তাহলে এই মানুষগুলোকে রেসপেক্ট করতে হবে, এই মানুষগুলোকে স্যালুট জানাতে হবে, এবং এই মানুষগুলো যে আমারই বাড়ির পাশে হয়ে ওঠা মানুষ, তাদের যে একটা আলাদা রিকগনিশনের প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করতে হবে। তাহলে বাকি যারা আছেন তারা তাদেরকে ফলো করবেন। সো ব্র্যান্ডিং বাংলাদেশের মোটোটা হচ্ছে এটা। আমি আরও বেশি ডিফাইন করতে চাই এই অনুষ্ঠানটাকে, সেটা 10টা পর্ব প্রচারিত হওয়ার পর। তো সঞ্জু, আমি ফেসবুক কিছুদিন আগে ফলো করছিলাম, সেখানে আমি যেটা দেখলাম যে আপনার হাতে কতজন ডেলিভারি হয়েছে? 500-র বোধহয় বেশি, 528 জন। 528 4 বছরের ক্যারিয়ারে 528টা ডেলিভারি আপনি নর্মাল ডেলিভারি করেছেন। এটা আমার টোটাল মানে চাকরির লাইফে 528টা ডেলিভারি, নরমাল ডেলিভারি সবগুলাই ফ্রি। কি পরিমাণ জনসংখ্যা দেশে বেড়ে যাচ্ছে আপনারা চিন্তা টাকা পয়সা নেই নাই। কারণ সবগুলো ফ্রি। হ্যাঁ, কারণ আমি যে কইতে পারছি এটাই আমার মানে শান্তি। টাকা দিয়ে তুই শান্তিটা কিনা যাবে না। ওয়াও, অসাধারণ। ও মানুষ হিসেবে অসাধারণ। বিয়ে শাদী এখনো হয়নি? না, বিয়ে শাদী তো এটা একটা বড় সাপোর্ট যে আমি আনমেরিড হয়ে এগুলো করি। প্লাস আমার একটা সার্টিফিকেট, দুর্বল একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাই আমি দুর্বলতা দিয়ে আমি উঠে দাঁড়াইছি। কেউ যদি আপনাকে এই আজকের অনুষ্ঠানটা শোনার পরে মানে এমন কোনো ব্যাপার আছে কিনা, মানে হায়ার এডুকেশনের প্রতি একটা আগ্রহ আছে কিনা, বা এই সায়েন্সের জায়গাটাতে আরও বেশি ডেভেলপ করতে চান, ফিউচার প্ল্যানটা কি আসলে? ফিউচার প্ল্যান হচ্ছে যে দুর্বল একটা সার্টিফিকেট, মানে জব বাবার তো সব মানে টাকা পয়সার তো নাই, করতে পারবে না ঘুষ-টুস দিয়ে চাকরি। আমি চাচ্ছি যে হেলথ সেক্টরে আমার ছোটোখাটো একটা চাকরি হোক, যাতে আমি নর্মাল ডেলিভারিটা কন্টিনিউ করতে পারি। আমি যে এখন জব প্লেসে আছি, এটা তো আমি মানে চাইলেই বাইরেও মানুষকে আমার সার্ভিসটা দিতে পারতেছি না। তো আমার গভর্নমেন্ট একটা জব হইলে আমি এটার উপর ডিপেন্ড করে আমি বাইরের মানুষকে আমি ফ্রিতেই করবো, কিন্তু আমি কাজ করতে চাই, মানুষকে সাহায্য করতে চাই, ডেলিভারি রোগীগুলোরে ফ্রিতেই সেবা দিতে চাই। আপনি চাইলে কোনো প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারেন না? আপনাদের জন্য কোনো পোস্ট নাই? না, নাই। প্রাইভেট হসপিটালের জন্য কোনো? ওখানে নার্সিং পেশাটা কি তাহলে? আমরা তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওরা হচ্ছে নার্সিং। আচ্ছা আচ্ছা। সো সেই জায়গাটা থেকে সঞ্জুর এই চাওয়াটা কতটুকু পূরণ হবে আমরা জানি না, তবে ও যেহেতু এতটুকু পথ চলে আসতে পেরেছে, ওকে পড়ানো হবে না সে কারণে ও ফাঁসি কাস্টে চলে গিয়েছিল। এইরকম ডেডিকেশন নিয়ে সঞ্জু যেহেতু এই অনুষ্ঠান পর্যন্ত আসতে পেরেছে, সঞ্জু যেহেতু অনেকেরই উদাহরণ হতে পারে এবং অনেকের জন্যই আদর্শের জায়গাটায় চলে এসছে, তো সেই জায়গাটা থেকে আমরা প্রত্যাশা করি যে সঞ্জানা একসময় অনেক বড় একটা জায়গায় যাবে, এবং এদেরকে রেসপেক্ট করতে হবে, এদেরকে ভালোবাসা দিতে হবে, এদেরকে সম্মান দিতে হবে, কারণ এরা ঢাল নেই, তলোয়ার নেই, এই অবস্থায় সাহস, ভালোবাসা এবং ধৈর্য দিয়ে এই রকম এলাকাতে 550-র মতো ডেলিভারি এবং নিজের পকেটের পয়সা খরচ করে, এক অর্থে এটাই বলা চলে। শুধু ডেলিভারি না, তাদের ব্লাড ম্যানেজ করা, তাদের ফুল সাপোর্টটা দেওয়া, বাড়ি পর্যন্ত চলে যাওয়া, এটা ওর নেশার জায়গাটাতে, এটা ওর নেশা এবং পেশার জায়গাটাতে, এবং সেখানেও ফ্রি করেছে এই কাজটা। নমস্য, রেসপেক্ট, খুবই রেসপেক্ট। আমি খুবই মানে সম্মানিত বোধ করেছি যে আপনি হবিগঞ্জ থেকে আমার ডাকে আজকে যখন অনুষ্ঠানটা ধারণ করছি, তখন এই বৃষ্টিতে ভিজে ঠিজে, হ্যাঁ, ওর আসার কথা ছিল সকালবেলা, আসতে পারেনি, আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো হয়ে গিয়েছে। ও বৃষ্টিতে ভিজে তারপরে কাজ রেখে এই ছুটি ডে অফের দিন ও বলেছে ভাই আমি অন্য দিন আসতে পারবো না, বলছি ডে অফের দিনে আসো তুমি। তো ওই অবস্থায় এসে আজকের এই অনুষ্ঠানে ও আমাদেরকে 2 ঘন্টার সময় দিয়েছে। আমি রিয়েলি অনার্ড, আমি একটু কথা বলতে চাই। শিওর সঞ্জু, বলেন। আমার বড় বোন তো বিয়ে হয়ে গেছে, বড় ভাইটা আনমেরিড আছে। তো তারপরে আমার পরের বোনটা হচ্ছে সে ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স করা, সে বিসিএস ক্যাডার হতে চায়। রিসেন্টলি সে একটা জবও পাইছে প্রাইমারি স্কুলে, ভেরি গুড। পরেরটা তো নার্স, সে তো চাকরি করতেছে। আর পরের বোনটা হচ্ছে ডিগ্রি পড়তেছে। এরপরের ভাইটা হচ্ছে সে আমাদের ফ্যামিলিতে ফার্স্ট কেউ প্লাস পাইছে, এসএসসিতে প্লাস পাইছে, সে বড় আলেম হতে চায়। পরের বোনটা হচ্ছে 8-এ পড়ে। আমরা চাচ্ছি যে আমরা গ্রামে একটা উদাহরণ হব। আমরা বোনগুলা সবাই যারা বলতো যে এই এতগুলো মেয়ে হয়েছে, এদের বিয়ে দিতে অনেক টাকা লাগবে, আমরা উদাহরণ হব, অন্য মেয়েদের উদাহরণ হব আমরা। আমাদের মানে এখন আমাদের ইচ্ছাটা এইটুকুই। আমার মনে হয় আপনার ভাইজান আপনাকে অনেক লাভ করে, হয়তো কি অনেকদিন যাবত কথাবার্তা হচ্ছে না, তো ভাইয়ের সাথে কথা বলে না, এই যে জীবন নার্স মানে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়েছে তাদের সাথে কথা বলে না। না, এই ভাইকে আমিও আমার জায়গা থেকে, আপনি কি বলেন ওনাকে? ভাইজান, ভাইসাব, আমিও আপনাকে বলছি আপনার এই 2 বোন আপনাকে অনেক মিস করে। ওনার কথা আমি জানি না, বাট ও যখন বলতেছিল, আপনি যদি অনুষ্ঠানটা দেখে থাকেন, ওর চোখ দিয়ে কিন্তু টপটপ করে পানি পড়ছিল।
এবং আমার কাছে মনে হয় আপনার এই বড় ভাইয়ের অনেক বড় অবদান আছে আপনাদের সবার ক্ষেত্রে, অবশ্যই। এবং সে মানে পরিশ্রম করে নিজে লেখাপড়া করতে পারেনি, আপনাদের জন্য সে ইনপুট দিয়েছে। আর উনি আসলে যে কারণে আপনাকে হয়তো সাপোর্টটা দিতে পারেননি সেটা একটা আতঙ্কের জায়গাটা থেকে, ওটাও এক ধরনের ভালোবাসাই বলে যে না মেয়ে হয়ে বাইরে যাচ্ছে, কোথায় কি হবে না হবে সেই জায়গাটা থেকে। তো আমার মনে হয় যে এটা আপনার এখন একটা গর্বের জায়গা, আপনার এই বোনেরা এত ভালো করছে, তাদেরকে এতটা সম্মান দেওয়া হচ্ছে, রেসপেক্ট দেওয়া হচ্ছে, সুতরাং এই কষ্টের জায়গাটা আপনার জায়গা থেকে না রাখাটাই উচিত হবে। অন্তত আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই আপনার বোনের সাথে এই দূরত্বটা না রাখাটা উচিত হবে। জি, আর যদি কিছু বলার থাকে। একটা সিক্রেট আছে, আমি কাউরে পর্যন্ত বলি নাই। আমার হচ্ছে টার্গেট হচ্ছে আমি একটা বৃদ্ধাশ্রম করব, কিন্তু আমার টাকা নাই। আচ্ছা, আমি যে একটা ছোট জব করি, এই জব দিয়ে আমার পক্ষে সম্ভব না। তো আমি কয়েকজন মানে বিদেশি, ধরেন লন্ডন কিংবা আমেরিকা ডিভোর্সিকে চেষ্টা করছি, ওদেরকে পড়ানোর চেষ্টা করছি যে আমাকে বিয়ে করে বিদেশ নিয়ে যাও, 4-5 বছর আমি কাজ করে যে টাকা জমাবো ওই টাকা জমা দেশে এসে আমি একটা বৃদ্ধাশ্রম করবো। কিন্তু একটা ইয়ে আছে, ওই আমার একটা ছোটো ভাই একটা স্ক্রিনশট দিয়েছিল, তো ওইখানে আইডিটা পাইয়া আমি ওনার নক করছি, নক করে বলছি আমি আপনার বিয়ে করতে রাজি, ডিভোর্সি। উনি বলতেছে তুমি পাগল, তুমি এরকম আর ভুলে কাজটা করো, তোকে এরকম যদি সে সইছে যে ভাই বলতেছো তোমাকে তো নিয়ে বিক্রি করে ফেলবে, এটা কখনোই বলবা না, না তুমি ভালো কিছু ডিজার্ভ করো, তুমি ডিভোর্সে কেন বিয়ে করবো? আমি ভাই আমার টাকা দরকার, ও টাকার জন্য মানুষ এরকম একটা ডিসিশন নেয়, এরকম ভুলে কাজ করবা না। মানে অনেককেই আমি এরকম মানে ইয়ে করছি, রিকোয়েস্ট করছি যে আমাকে বিয়ে করে বিদেশ চলে যায়, নিয়ে যায়, আমি আমার নিজের পরিশ্রম করবো, নিজের পরিশ্রমের টাকা জমিয়ে আমি মানুষের জন্য কাজ করবো বৃদ্ধাশ্রম। আর বৃদ্ধাশ্রম করার ইচ্ছাটা হচ্ছে, আমার নানার কিন্তু প্রচুর সম্পত্তি ছিল, আচ্ছা, কিন্তু নানার ছেলে মেয়েগুলারে মানুষ করে যেতে পারে নাই, ওর ওই সম্পত্তির জেরেই ভাই বোনের মধ্যে সম্পর্কটা নাই। আমার নানু হচ্ছে মরার 10 ইয়ার্স আগ পর্যন্ত উনি হচ্ছে স্মৃতিশক্তি পুরো লোপ পেয়ে গেছিল। উনারে সারাদিন যদি খাবার না দেন, গিয়ে জিজ্ঞেস করেন খাইছো, উনি হাসি মুখে বলতেছে হ্যাঁ খাইছি, খিদা লাগছে এটাও বলতে পারতো না। আর হচ্ছে সেবাটা পাই নাই, মরার আগে সেবাটা পাই না, যে কারণে আপনার এই আগ্রহটা। হ্যাঁ, আমার মাও আয়না রাখতে পারে নাই। একদিন আমি মনে আছে গোসল করাইছিলাম, গোসল করাইয়া তেল মাখাই দিতেছি, বলতেছে আমারে তো এরকম করে কেউ আদর করে না, মানে 1 প্লেট আম দিছি পুরোটা টপটপে খাইছে, মানে ওনার অনেক খিদা, কিন্তু ওই খিদা অনুযায়ী খাবার পায় না, ওনারে খাবার দিত না। When I'm listening her, see her observation, she is not thinking about herself, she is thinking about society. সঞ্জু, আমি দোয়া করি অন্তর থেকে, আমি যাদেরকে নিয়ে কাজ করেছি, যে ধরনের মানুষকে নিয়ে কাজ করেছি, আমার কাজটা হচ্ছে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করা। তারা যেই ইচ্ছা নিয়ে অনুষ্ঠানগুলোতে এসছে, তাদের কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি। আপনার আইডিটা আমি ট্যাগ করে দিব আমার এই ভিডিওর সাথে, এবং নিঃসন্দেহে বয়স তো মাত্র 27, সো এটা কিছুই না, পুরো জীবনটাই পড়ে আছে। হ্যাঁ, এবং ইনশাল্লাহ নিশ্চয়ই কেউ না কেউ আপনার পাশে আসবে, এবং আল্লাহ যদি চায় তো আপনি অনেক বড় কিছু করবেন ভবিষ্যতে, এবং আমরা সবাই আছি আপনার সাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এখানে বাদল সৈয়দ স্যার আসছিলেন, ওনাকে আমি ফলো করি, উনিও অনেক কাজ করে, তো উনিও আমাকে ইয়ে করে, আমার ফ্রেন্ড লিস্ট আছে, মা ডাকে আমার অফিসে আসছে। আমি একটা মজার ঘটনা বলি, আমার অফিসে আসছে তো আমার জুনিয়র যারা আছে মেয়েদেরকে কোনো পাকে মা ডাকছে না, মা এটা তাকায় থাকলাম। ওনাকে আমি সেকেন্ড টাইম ইন্টারভিউ করেছিলাম, এটা তো ভাইরাল হয়ে গেছিল ফেসবুকে, যেটা করেছিলাম ঢাকা এফএমে, ভাইরাল হয়ে গেছে। হি ইজ আ জেনুইন পারসন আসলে। স্যার, আপনি যদি অনুষ্ঠানে দেখেছেন আরেকবার স্যালুট আপনাকে। অনেক বড় কথা হচ্ছে আমরা মানে আপনাদের মতো মানুষ যারা, তাদের আমব্রেলা হতে পারে উনি, আমি মনে করি যে ইটস এ ভেরি গুড নেটওয়ার্ক। উনি জানে যে কে কোথায় কী করতেছে। ভেরি গুড, ভেরি গুড। প্লিজ বলেন। হ্যাঁ, আমি এখন পর্যন্ত 2 জন গরিবকে ঘর বানাই দিছি, ফেসবুক থেকে টাকা তুলে, মাশাআল্লাহ। টিনের ঘর বানাই। কিন্তু অনেক সময় সঞ্জু একটা জিনিস হয় যেটা, যে এগুলা করতে গিয়ে না অনেক সময় বিতর্ক হওয়ার সুযোগ আছে। না, আমার হচ্ছে আমি তো, আপনি যতটাই অনেস্ট থাকেন না কেন, 4 বছর ধরে কাজ করতেছি, আর আমি কাজ করলে ধরেন আমি টাইমলাইনে যদি মানে যিনি ডোনেট করছে ওনার নামটা না নেই, ইনবক্সে কিন্তু ওনাকে বলতেছি যে ভাই আপনার টাকাটা দিয়ে এই করছি আমি, এটা আমি বলি, আমি ইয়ে করি। তো তাদের একবার দিলে আরেকবার বিশ্বাস থাকে যে মেয়েটা ভালোভাবেই ডিস্ট্রিবিউট করতেছে। তো 4টা সেলাই মেশিনে দিছি 4 জন গরিবকে, তারপর ছাগল কিনে দিছি 2 জনকে, মানে এরকম টুকটাক কাজ করতেছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারে আমাদের দর্শকরা, আমার শুনে মনে হলো যে আপনার নিজেরই তো সেই অর্থে তেমন কিছু নাই, তো আপনি মানুষকে নিয়ে চিন্তা করেন কিভাবে? আমরা দুনিয়াতে যত ভালো কাজ করব, মাটির নিচে তত ভালো থাকবো। এই কথাটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হোক। একটা চমৎকার কথা, আমি বারবারই বলছি যে ব্র্যান্ডিং বাংলাদেশ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের প্রোডাকশন, এবং ব্র্যান্ডিং বাংলাদেশ মূলত অনুষ্ঠানটা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে টার্গেট করে, ফেসবুক এবং ইউটিউব। আর
এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের এখন সবচাইতে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল মিডিয়া। আমি এখানে কিছু মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যারা আমাদের সমাজ বিনির্মাণে বড় ধরনের ভূমিকা রেখে চলেছেন এবং আমাদের সামনে উদাহরণ হতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সঞ্জু, আবারও ধন্যবাদ জানাই এইরকম একটা অনুষ্ঠানে আসার জন্য। আমি ওর হাসির ফ্যান, ওর হাসি দেখলে মনে হয় অনেক খুশি এবং সুখী একটা মানুষ। ও সবসময় সুখে থাকুক, এই দোয়াটা করি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।